হ্যালো স্টুডেন্ট, আজকেকার আমাদের বিষয় হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই সিম্পল ইন্টারেস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার আছে, বা যেটাকে আমরা বলি বাংলাতে সরল সুদ। এই সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের আজকের একদম আমরা শুরু থেকে শুরু করব, মানে অ আ ক খ থেকেই একদম। তো চিন্তার কিছু নেই, যারা কিছু জানে না তারাও একদম পরপর যদি দেখে যাও কোনো অসুবিধা হবে না। যারা জানে তারা একদম মেন অঙ্কতে যেতে পারবে, তাদের কোনো অসুবিধা নেই। তো আমরা একদম শুরু থেকেই শিখবো যে সরল সুদ কী, সরল সুদের কী কী টার্ম আছে, কী কী জিনিসের উপর নির্ভর করে, সমস্ত কিছু। তো সরল সুদ বলার আগে তাকে আমাদের কী হতে হবে, কয়েকটা শব্দর সঙ্গে আমাদের পরিচয় করে নিতে হবে। একটা হচ্ছে উত্তমবর্ণ, একটা হচ্ছে অধমবর্ণ। উত্তমবর্ণ অধমবর্ণ দুজনেই হচ্ছে একজন ব্যক্তি বা সংস্থা। সেটা যাই হোক, ব্যক্তি হতে পারে, সংস্থা হতে পারে, সংগঠন হতে পারে। যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমবর্ণ, যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার নেন তাকে বলা হয় অধমবর্ণ। সো উত্তমবর্ণ আর অধমবর্ণ দুজনেই হচ্ছে একজন ব্যক্তি হতে পারে, সেটা সংস্থা হতে পারে বা সংগঠন হতে পারে, যা খুশি হতে পারে। যদি কেউ বা কোনো সংগঠন যদি টাকা ধার দেয় তখন সেটা হয়ে যাবে উত্তমবর্ণ। সেই সংগঠন যদি আবার কারোর কাছ থেকে ধার নেয় তখন হয়ে যাবে অধমবর্ণ। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি, একটা ব্যাংকে গিয়ে আমি কি করলাম, কিছু টাকা রাখলাম। সাপোজ ধরে নিলাম 1000 টাকা জমা রেখেছি। তো ব্যাংকে আমি জমা রেখেছি, তো আমি ব্যাংকের কাছে 1000 টাকা পাচ্ছি এখন। তো ব্যাংক আমার কাছ থেকে 1000 টাকা ধার করলো, তার মানে আমি হয়ে গেলাম ব্যাংকের কাছে উত্তমবর্ণ, ব্যাংক হয়ে গেল আমার কাছে অধমবর্ণ। সেম একই জিনিসে এবার আমি কি করলাম, আমার টাকা দরকার পড়েছে, আমি ব্যাংকে গেছি, গিয়ে আমি 1000 টাকা ধার করেছি। সেম ব্যক্তিটা আমি আছি, সংস্থানটাও সেম একই আছে, কিন্তু এখানে দুটো আলাদা হয়ে গেল। কীভাবে আলাদা হয়ে গেল, পুরো উল্টে গেল। আমি এখন ধার নিয়েছি, তার মানে আমি হয়ে যাব অধমবর্ণ, ব্যাংক আমার কাছে টাকা পায়, মানে ব্যাংক হয়ে যাবে উত্তমবর্ণ। বুঝা গেছে? তো উত্তমবর্ণ আর অধমবর্ণ কি, এটা বুঝলাম। এবার ধরো তুমি কি করেছো, ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলেছো, একটা অ্যাকাউন্ট ওপেন করেছো, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, অনেক রকমের অ্যাকাউন্ট আছে, সেগুলো পরে তুমি একটা অ্যাকাউন্ট খুলেছো। অ্যাকাউন্ট খুলতে তুমি রেখেছো 1000 টাকা। পাসবইয়ে তোমার যখন দেবে তখন দেখা যাবে 1000 টাকাই আছে। এবার তুমি 1 বছর পরে যখন আপ টু ডেট করলে বা কত ব্যালেন্স আছে যখন চেক করবে, তখন দেখলে যদি ধরো তার অ্যাকাউন্টে এসে গেছে 1100 টাকা। তার মানে এক্সট্রা আরও তুমি কত টাকা পেয়েছো, 1000 টাকা রেখেছিলে, পেয়েছো 1100 টাকা, মানে এক্সট্রা টাকা পাচ্ছ 100 টাকা। এই যে এক্সট্রা টাকাটা পাওয়া যায় সেটাকেই বলা হয় সুদ। বোঝা গেছে? তো এইটাই করতো আগেকার দিনে মহাজনরা। মহাজনরা কী করতো, কাউকে 1000 টাকা ধার দিত, কিন্তু একটা কন্ডিশন বলে দিত যে আমি 1000 টাকা ধার দিচ্ছি, আমাকে 1 মাস পরে আমাকে 1100 টাকা দিতে হবে। মানে সেক্ষেত্রে তাদের 1 মাসে 100 টাকা দিতে হচ্ছিলো। এই যে এক্সট্রা টাকাটা দিতে হয় সেটাকেই বলা হচ্ছে সুদ। আশা করি সুদটা বুঝতে পেরেছ। তো এই যে সুদের পরিমাণ সেটা কার কার উপরে নির্ভর করে, সেটার জন্য আমাকে 3টে শব্দের সঙ্গে পরিচয় করতে হবে। প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল বা আসল, তারপর হচ্ছে রেট অফ দি ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার, আর একটা হচ্ছে সময় বা টাইম। তো এটা কি, প্রথমে দেখো, যেটা সব সময় ক্ষেত্রে বা বেশিরভাগ স্টুডেন্ট এটা গুলায়, কোনটা আসল কোনটা সুদ। যে কোনো একটা অঙ্কেতে নর্মাল স্টুডেন্টগুলোর মধ্যে একটা কনফিউশন থাকে যে 960 টাকার সুদ 50 টাকা, তাহলে 50 টাকাটা সুদ না 960 টাকাটা সুদ। তো যেটার ওপরে আমরা সুদটা পাচ্ছি সেটাকেই আসল বলে। একটু আগে কী বলেছিলাম, 1000 টাকার ওপরে সুদ পেয়েছিলাম 100 টাকা, তাহলে এইটা হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল মানে আসল। ঠিক আছে? তাহলে 960 টাকার সুদ 50 টাকা হলে তাহলে এইটা হয়ে যাবে ইন্টারেস্ট, এটা হয়ে যাবে প্রিন্সিপাল বা আসল। ঠিক আছে? এই নয় যে সবসময় ছোটো বড় হবে। কোথাও বলা হলো 100 টাকার সুদ 120 টাকা, তার মানে এইটা আসল হবে না। এর মানে এই নয় যে প্রিন্সিপাল সবসময় বড় হতে হবে, এরকম কোনো কথা নেই। সেটা সময়ের সাথে সাথে অনেক কিছুই আসবে। তো তাহলে কী হলো, প্রথম কথা যেটা হলো সেটা হচ্ছে আসল, যেটার উপরে আমরা এক্সট্রা টাকাটা পাচ্ছি সেটাকে বলা হয় আসল। পরে যেটা আসবে সেটা হচ্ছে সুদের হার। তো যে কোনো অ্যামাউন্টের টাকার যদি রাখি সেটার একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হয়, তো সেটাকে আমরা হার করতে গেলে হয় আমরা শতকরাতে করবো, নাহলে ভগ্নাংশ করে দেবো। 2/5 সুদ দিতে হবে, 3/5 অথবা 5%। মানে হচ্ছে প্রত্যেক 100 টাকায় তাকে দিতে হবে 5 টাকা।
6%, মানে প্রত্যেক 100 টাকায় তাকে দিতে হবে 6 টাকা। 7% মানে কতটা, মানে কি প্রত্যেক 100 টাকায় তাকে দিতে হবে 7 টাকা। তো এটা গেল সুদের হার, মানে একটা নির্দিষ্ট পরিমাণে আমাকে সুদ দিতে হয়। তার মানে এটা র্যান্ডামলি যা খুশি দিতে পারে না, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। এবং আরেকটা কিছুর ওপর নির্ভর করে, এই যে সুদের হারটা দেয় এর আগে লেখা থাকে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে বার্ষিক 5%, মানে 1 বছরে তাকে 5 টাকা দিতে হয়। তাহলে সুদের পরিমাণ 3টে জিনিসের উপর নির্ভর করে, আসল, সুদের হার এবং সময়। সেটা কিভাবে নির্ভর করে দেখে নিই আমরা। প্রথমে দেখো, আমি রেখেছিলাম 1000 টাকা, পেয়েছিলাম 100 টাকা। এবার কমন সেন্সে বলো তো, যদি 2000 রাখি তার থেকে বেশি সুদ পাবো না কম সুদ পাবো? নিশ্চয়ই বেশি সুদ পাবো। ধরে নিলাম 200 টাকা পেয়েছি, তাহলে এবার 300 টাকা, এই 3000 টাকা যদি রাখি তাহলে পেয়ে যাব 300 টাকা। তাহলে আসলে পরিমাণ যত বাড়ছে সুদের পরিমাণ তত বেড়ে যাচ্ছে। তাহলে সুদ আর আসল এরা হচ্ছে সরল সমানুপাতি, মানে সুদ যদি বাড়ে আসলের পরিমাণও বাড়বে, বা আসলের পরিমাণ যদি বাড়ে সুদের পরিমাণও বাড়বে। কখন বাড়বে? যখন সুদের হার আর সময় যদি ঠিক থাকে। যদি এই দুটোও পাল্টে যায় তাহলে তো গড়বড় হয়ে যাবে, তাই না? তারপরে দেখি সুদের হার, কোথাও দিচ্ছে 5%, 6%, আর এক জায়গায় দিচ্ছে 7%। সুদের হার ক্রমশ কী হয়েছে? বেড়ে গেছে। এইবার প্রথমের ক্ষেত্রে তাহলে ক টাকা সুদ দিত? 5 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে ক টাকা সুদ দিত? 6 টাকা। তৃতীয় ক্ষেত্রে ক টাকা সুদ দিচ্ছে? 7 টাকা। তাহলে সুদের হারও যত বাড়ছে, রেট অফ দ্য ইন্টারেস্ট যত বাড়ছে, সুদের পরিমাণও তত বাড়ছে। তাহলে আসলের মতোই সুদের হার আর সুদ এরাও সরল সমানুপাতি, মানে যত সুদের হার বাড়বে তত সুদের পরিমাণ বাড়বে। ওকে, পরবর্তীটা দেখি সময়ের সাথে কীভাবে নির্ভর করে। 2 বছরের জন্য কেউ যদি 100 টাকা পায়, নিশ্চয়ই 5 বছরের জন্য 100 টাকা পাবে না, 5 বছরের জন্য পাবে 250 টাকা। ঠিক আছে, তাহলে এখানে যত সময় বেড়ে গেছে, সময় বেড়েছে 2 থেকে 5 হয়েছে, তাহলে এখানে 100 থেকে 250 হয়েছে। তাহলে সময়ের সাথে সাথেও সুদের পরিমাণ পরিবর্তিত হবে। যত বেশি সময় যাবে তত বেশি পরিমাণ সুদ দিতে হবে। তাহলে এখানেও কি হচ্ছে? সমানুপাতিতে পরিবর্তিত হচ্ছে। তাহলে কি হলো? সুদের পরিমাণ আসলের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, সময়ের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, আর সুদের হারের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। আচ্ছা, এখান থেকে আমরা সরল সুদের একটা সূত্র বের করে নিতে পারি। এটা কমন, একদম ইজিলি বের করতে পারি। তো যারা বেশিরভাগ ক্ষেত্রে সবাই মুখস্থ করে নেয়, তো মুখস্থ করার কোনো দরকার নেই, কনসেপ্টটা বুঝে নাও তাহলেই হয়ে যাবে। প্রথমের ক্ষেত্রে দেখো, আমরা আগে সংখ্যা দিয়ে করি। 5%, এখানে একটা জিনিস ভুল হয়ে যাচ্ছিল, বার্ষিক 5%। আমি রেখেছি 1000 টাকা 2 বছরের জন্য। তাহলে 1000 টাকা রেখেছি, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে রেট অফ দ্য ইন্টারেস্ট। ঠিক আছে, সুদ কত? তো বার্ষিক 5% মানে হচ্ছে 1 বছরে 100 টাকায় সুদ দিচ্ছে 5 টাকা। 1 টাকায় সুদ দেবে কত? 5-এর 100 টাকা। 1000 টাকায় কত সুদ দেবে? 5-এর 100 গুণিতক 1000। বুঝেছি? সেটা ক বছরে? 1 বছর। সো 2 বছরের ক্ষেত্রে কি হবে? এইটা গুণিতক 2, তাহলে 5-এর 100 গুণিতক 1000 গুণিতক 2। তার মানে কী হয়ে গেল? আসল, তার সাথে সুদের হার, তার সাথে সময় গুণ বাই 100। তাহলে এখান থেকে আমরা সূত্র পেয়ে গেলাম, সুদের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয়? আসল গুণিতক সুদের হার গুণিতক সময় বাই 100। সিম্পল। তো আর একবার করি, আমরা সংখ্যা ধরে না করে আমরা ওয়ার্ডে ধরে করি। ধরো পি টাকা বার্ষিক 8% আর টি বছর। বার্ষিক 8% মানে 1 বছরের সুদ কত টাকা? আর 100 টাকায়, 100 টাকায় সুদ হচ্ছে 8 টাকা। 1 টাকায় কত হচ্ছে? আর বাই 100 টাকা। পি টাকায় কত হচ্ছে? পি আর বাই 100 টাকা, সেটা 1 বছরে। তো টি বছরে করলে কত হবে? টি বছরে হয়ে যাবে পি আর টি বাই 100। তাহলে ইন্টারেস্ট সমান পি আর টি বাই 100। এখানে পি যা খুশি হতে পারে, মানে প্রিন্সিপাল, সেটা 2000 হতে পারে, 3000 হতে পারে, 4000, যা খুশি হতে পারে। আর এর মান হচ্ছে রেট অফ দ্য ইন্টারেস্ট, সেটাও 2%, 3%, 4%, যা খুশি হতে, পয়েন্টও হতে পারে 2.5, 3 and 1/2, এগুলোও হতে পারে।
আর টাইম হচ্ছে সময়, সেটা সবসময় কিসে আসতে হয়, বছরে বের করেছিলাম। তো এখানে একটা ভাইটাল জিনিস মনে রাখবে, টাইমটা সবসময় আমরা কিসে কনভার্ট করে নেবো বা কিসে পরিবর্তিত করে নেব, বছরে পরিবর্তিত করে নেব। কেন? কারণ এখানে সবসময় বার্ষিক লেখা থাকে, সেই জন্য সময়টাকে আমরা সবসময় বছরে পরিবর্তন করে নিই। তাহলে সরল সুদের পরিমাণ আমরা নির্ণয় করব আই সমান পিআরটি বাই 100। এখানে পি মান হচ্ছে আসল গুণিতক সুদের হার গুণিতক সময় বাই 100। তাহলে সূত্রটা এই দাঁড়ালো আমাদের, বোঝা গেল? তো পরের আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টার আলোচনা, সেটা হচ্ছে সরল সুদ। তাহলে কি অন্য কোনো সুদ আছে? হ্যাঁ, অন্য আরেক রকমের সুদ আছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে ডিফারেন্সটা আগে আমরা ভালো করে বুঝে নিই, তারপরে অন্য মেন অঙ্কতে চলে যাব। আমাদের চ্যাপ্টারের যে এই 10-এর যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে সেগুলো করব। তো প্রথমে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এদের মধ্যে সরল সুদটা আগে দেখে নিই। ধরে নিলাম 1000 টাকা রেখেছি, এখানে প্রত্যেক ক্ষেত্রে 1000 কেন ধরছি, 1000 ধরলে আমরা অনেকগুলো শূন্য পাচ্ছি, কাটাকাটি করতে সুবিধা হয়, আর কিচ্ছু নয়। 2000 হলেও হবে, 3000 হলেও, যা খুশি হলে হবে। তো ধরে নিচ্ছি আমরা এখানে 1000 টাকা, এটা গ্যাপ গেছে বোঝা যাচ্ছে না, এখানেও 1000 টাকা। 1000 টাকার 10% রাখা হয়েছিল। তো প্রথম বছরের সুদ কত হবে? 1000-এর 10% মানে হচ্ছে 100 টাকা। বা তুমি যদি বসাও পি মানে হচ্ছে 1000 আর মানে হচ্ছে 10%, সময় হচ্ছে 1 বছর বাই 100, সেই একই হলো 100 টাকা। তো দ্বিতীয় বছরের কত হবে? 100 ইন্টু 10% মানে হচ্ছে তার 100 টাকা। তৃতীয় বছরের সুদ কত হবে? 100 ইন্টু 10% মানে ফের 100 টাকা। এখানে তোমাদের মাথায় যেটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে সময়টা 1 কেন বসছে? দ্বিতীয় মানে একটাই বছর, 2 বছর মানে 2 বছর, কিন্তু দ্বিতীয় একটাই, ঠিক আছে? তো তৃতীয় বছরের ক্ষেত্রে সুদ কত হবে? 100 টাকা, বোঝা গেল? তো প্রত্যেক বছরের ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণ কি থাকছে? নির্দিষ্ট থাকছে। প্রত্যেক বছরে প্রথম বছরে 100, দ্বিতীয় বছরে 100, তৃতীয় বছরে 100। যদি তুমি এখান থেকে এই 3 বছরের মোট বের করতে চাইতে, সুদ কত হতো? 1000 ইন্টু 10% ইন্টু সময়ের জায়গায় 3। এখন 3 লিখতে পারবো। কেন এখন 3 লিখতে পারবো? তার কারণ 3 বছরের বের করছি, তাহলে হয়ে গেল 300 টাকা, বোঝা গেল? তাহলে মোট 3 বছরের সুদ কত এসে গেল? 300 টাকা। সেটা সরল সুদ, চক্রবৃদ্ধি না। তো চক্রবৃদ্ধিতে চলে আসি। প্রথম বছরের ক্ষেত্রে আসল কত টাকা? 1000, তার 10%, 1000-এর 10% মানে হচ্ছে 100 টাকা। তাহলে কি ডিফারেন্স? কোনোই তো ডিফারেন্স নেই। হ্যাঁ, প্রথম বছরের ক্ষেত্রে কোনো ডিফারেন্স থাকে না। কেন ডিফারেন্স হয়? কি ডিফারেন্স হয় এবার দেখো। দ্বিতীয় বছর প্রথম বছরের ক্ষেত্রে যে সারাটা বছর 1000 টাকায় খেটেছিল, কিন্তু দ্বিতীয় বছরের শুরুতে তার অ্যাকাউন্টে এখন হয়ে গেছে ছিল 1000 টাকা আর জমেছে আরও 100 টাকা, তাহলে তার অ্যাকাউন্টে এখন হয়ে গেছে 1100 টাকা, বোঝা গেল? এখন আসলের পরিমাণ হয়ে গেছে 1100 টাকা। তাহলে দ্বিতীয় বছর গোটাটা ওই 1100 টাকার 10% দেবে। 1100 টাকার 10% হচ্ছে 110 টাকা। তাহলে দ্বিতীয় বছরের সুদ হয়ে গেল 1100 টাকার 10%, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বছর শুরুতে ছিল 1100 টাকা, আবার পেয়েছে 110 টাকা সুদ, তাহলে হয়ে গেল 1210 টাকা টোটাল সুদ আসল। তাহলে তৃতীয় বছরের শুরুতে তার সুদ আসল কত হয়ে গেছে? 1210 টাকা, মানে ওটা এখন আসল। তাহলে তৃতীয় বছরের সুদ কত হবে? 1210 তার 10%, 1210 10% মানে হচ্ছে 121 টাকা। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে ছিল 100 টাকা, দ্বিতীয় বছরে 110, তৃতীয় বছরে হয়ে গেল 121 টাকা। তাহলে মোট 3 বছরে সে সুদ হিসাবে কত টাকা পাচ্ছে? 100, 110, 121, 331 টাকা, বোঝা গেল? ওকে, আবার রিক্যাপ করে দিই। প্রথম বছরে যখন ছিল তার আসল ছিল 1000 টাকা, তার 10% সুদ পেয়েছে 100 টাকা। এবার দ্বিতীয় বছরে গোটাটা এই যে বছরটা আছে তার অ্যাকাউন্টে এখন এসে গেছে 1100 টাকা। এই 1100 টাকার 10% দিতে হবে। 1100 টাকা কী করে এলো? 1000 ছিল আর 100 টাকা সুদ পেয়েছিল, হয়ে গেছে 1100 টাকা। তার মানে প্রথম বছরের শেষে যেটা তার অ্যাকাউন্টে আছে পরের বছরে সেইটা হবে তার আসল, হয়েছে? সো 1100 টাকার 10% মানে হচ্ছে 110 টাকা। আবার তৃতীয় বছরের কত হয়ে গেল? 110 প্লাস 1100, 1210 টাকা। 1210 টাকার 10% মানে হচ্ছে 121 টাকা।
তাহলে মোট কত টাকা সুদ হয়ে গেল? প্রথম বছরে 100, দ্বিতীয় বছরে 110, তৃতীয় বছরে 121, 331 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বেশি হয়। আরেকটা কথা এখানে জেনে রাখবে, প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ বেশি হয় না চক্রবৃদ্ধি সুদ বেশি হয়? প্রথম বছরের ক্ষেত্রে দুটোই সমান হয়। এই কোশ্চেনটা বেশিরভাগ ক্ষেত্রে মাধ্যমিকে দেয় যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কত বছরের ক্ষেত্রে সমান হয়? 1 বছরের ক্ষেত্রে। কেন? প্রথম বছরের ক্ষেত্রে আসলের পরিমাণ নির্দিষ্ট থাকে। তো প্রথম বছরের ক্ষেত্রে এখানে 1000 টাকা, এখানেও 1000 টাকা। তো এখানে যদি 100 টাকা সুদ হয়, এখানেও সুদের পরিমাণ হবে 100 টাকা। বোঝা গেছে? বাকি বছরগুলোর ক্ষেত্রে সব সুদের পরিমাণ চক্রবৃদ্ধি সবসময় বেশি হয় সরল সুদের থেকে। ঠিক আছে? বোঝা গেল। তো এবার আমাদের যেটা বইয়ের অঙ্কগুলো সেগুলোতে চলে আসি। প্রথমে কি করেছে, দুই বন্ধু একটা ছোট ব্যবসা শুরু করবে। ব্যবসা শুরু করার জন্য 15,000 টাকা ধার নিয়েছিল। তাহলে পি ইকুয়ালস টু 15,000 টাকা। বার্ষিক মানে 1 বছরে সুদের হার হচ্ছে 12%। ক বছর পর? 4 বছর পর। টি হচ্ছে 4। সব পরপর বসিয়ে দাও। পিআরটি বাই 100, 15,000 গুণিতক 12% গুণিতক 4 বাই 100, 0,000,000 বাই 4 15 60 ইন্টু 12। তো 6 12 72, দুটো শূন্য, তাহলে 7,200 টাকা। তো 7,200 টাকা তার কি করতে হবে? সুদ হিসাবে তাকে দিতে হবে। এখানে একটা কথা আমাদের আরও একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে সুদ আসলটা কি? সুদ আসল হচ্ছে সুদ আর আসলের যোগফলকে বলা হয় সুদ আসল। তাহলে এখানে যদি বলতো তার কত টাকা দিলে ধার শোধ হয়ে যাবে, 15,000 টাকা নিয়েছিল আর 7,200 টাকা তার ইন্টারেস্ট দিতে হচ্ছে বা সুদ দিতে হচ্ছে, তাহলে কত হয়ে যাবে? 22,200 টাকা। সুদ আসলে এত টাকা দিলে তার সমস্ত ধার মিটে যেত। কিন্তু এখানে সুদ আসল জিজ্ঞাসা করেনি, শুধুমাত্র সুদ জিজ্ঞাসা করেছে। বোঝা গেছে? পরের অঙ্কতে চলে যায়। এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে 2005 সাল। এটার কি ইম্পর্টেন্স একটু পরে আসছে। 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত একটা টাকা রাখা আছে 2,000 টাকা। তার কত সুদ পাবে? তাহলে পি হচ্ছে 2,000 টাকার সুদ কত, মানে এই টাকার উপরে আসবে মানে এটা আসল। ঠিক আছে? এটা সুদ নয়। কেন? 2,000 টাকার কত সুদ দিতে হবে। ঠিক আছে? এটার ওপরে সুদের পরিমাণ। সো আর এর হচ্ছে মান 6%। টির মান জিজ্ঞাসা, আয়ের মান কোশ্চেন করেছে। তো টির মানটা আমরা কি করে বের করব? সময়টা এখানে দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন হয় সেটা আগে বের করে নিই। 1 জানুয়ারি 31 দিন হবে, ফেব্রুয়ারি মানে 28 দিন, মার্চ মানে 31 দিন, এপ্রিল 30 দিন, মে 26 দিন। 27 তারিখ পর্যন্ত আছে, তো 26 দিন হবে। এইখানে এই 2005টা কেন দেওয়া ছিল? এই ফেব্রুয়ারি মাসটার জন্য। কেন? আমরা জানি ফেব্রুয়ারিতে দু রকমের মাস হতে পারে, একটা হচ্ছে 28 দিনের মাস, একটা হচ্ছে 29 দিনের মাস। 28 দিনের মাস কখন হবে? যখন এটা লিপ ইয়ার হবে না। এবার লিপ ইয়ারটা কী করে ক্যালকুলেট করব? যে কোনো যদি সাল দেয়া থাকে সেটা শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে হবে, বা গোটা সংখ্যাটাকে 4 দিয়ে বিভাজ্য কিনা দেখার জন্য শেষের দুটোকে 4 দিয়ে ভাগ করলেই যথেষ্ট, গোটাকে ভাগ করতে হয় না। তো 0.5 আছে, সেটা 4 দিয়ে বিভাজ্য নয়, তার মানে এটা লিপ ইয়ার বছর নয়। তাহলে কতদিন হবে? 28 দিন হবে। কিন্তু এটা যদি 2004 সাল থাকতো তখন এটা হয়ে যেত 29 দিন। তো এটাকে একটু কেয়ারফুলি থাকবে। এখানে আছে বলে এই নয় যে পরীক্ষাতে অন্য কিছু দেবে না, পরীক্ষাতে লিপ ইয়ার বছর দিয়ে দিতে পারে। তখন আমাদের কি হয়ে যাবে? সময়টা 29 দিন লিখতে হবে। তো ওভারঅল সময় কত এসে গেল? 146 দিন। কিন্তু এখানে সুদের পরিমাণ বা সুদের হার দেওয়া আছে বার্ষিক 6%, কিন্তু এখানে দিন আছে। দিনটাকে আমাদের কি করতে হবে? বছরে কনভার্ট করে নিতে হবে। 1 বছর মানে 365 দিন, সো 146/365 দিন। সময়ের পরিমাণ পেয়ে গেছি। এবারে জিজ্ঞাসা করেছিল আয়ের মান কত, কোশ্চেন ছিল যেটা। তো আয় সমান পিআরটি বাই 100, পির মান কত? 2,000 টাকা বসিয়েছি, আর এর মান 6%, সমান হচ্ছে 146/365। বোঝা গেছে? আর সূত্র হিসাবে নিচে 100 যেটা বসার ছিল বসেছে। তো এখানে 0 বাদ দিয়ে দাও, আর এটা 73 দিয়ে কাটবে 5, আর এটা 2, 5 দিয়ে কাটো 4, 20। তো এখানে আসছে 8, 6 48 টাকা। তাহলে 48 টাকা তাকে ইন্টারেস্ট হিসাবে দিতে হবে, 48 টাকা। যদি এবার জিজ্ঞাসা করতো সুদ আসল বা অ্যামাউন্ট হিসাবে কত দিতে হবে, তাহলে হতো 2,000 প্লাস
48 মানে 2048 টাকা দিতে হবে। এখানে অঙ্কটা নয়, এখানে অঙ্কটা হচ্ছে কত সুদ দিতে হবে। ঠিক আছে, যদি জিজ্ঞাসা করতো সুদ আসল হিসাবে কত দিতে হতো, 2048 টাকা দিতে হতো। ঠিক আছে, তো পরের অঙ্কতে আমরা চলে যাই। বার্ষিক 8.13%। এখানে সুদের হারটা যেটা আছে ভগ্নাংশ আছে, করে নেবো আমরা। 8.13% মানে হচ্ছে 25/3%। 960 টাকার সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসল, এটাতে ঘবরানো কিছু। সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসলকেই একসাথে বলা হচ্ছে সবৃদ্ধিমূল। সব মানে বৃদ্ধির সাথে কত হয়েছে। ঠিক আছে, তো 960 টাকার সবৃদ্ধিমূল চেয়েছে, মানে এই টাকাটা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, এইবার সময়টা কত দেয়া আছে? সময়টা দেয়া আছে 1 বছর 3 মাস। এখানে সব কিছু খিচুড়ি হয়ে গেছে, 1 বছরও আছে, মাসও আছে। তো আমাকে সবসময় কী করতে হবে, সময়টাকে বছরে আনতে হবে। 1 বছর, এবার 3 মাসকে বছরে আনতে গেলে 12 দিয়ে ভাগ করো। এটাও এখন কিছু এসে গেছে, বছরে এসে গেছে। তো 1 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/4 বছর, তাহলে হয়ে গেল 5/4 বছর। তো সময়ের পরিমাণ কত এসে গেল? 5/4 বছর। সুদের পরিমাণ কত এসছে? 25/3%। আসলের পরিমাণ 960 টাকা। এখান থেকে আমরা সুদ বের করে নিতে পারবো। যদি আমরা সুদ বের করে নিই, সুদের সাথে আসল যোগ করে দেবো, সুদ আসল পেয়ে যাবো। এতক্ষণ যে অঙ্কগুলো বলে যাচ্ছিলাম সুদ আসল সুদ আসল সুদ আসল, এক্ষেত্রে সুদ আসলটাই কাজে এসছে। তো প্রথমে যদি দেখি আই সমান PRT/100, 960 গুণিত 25 এই বসেছে 25/3% আর 5/4। আর সুদের হার হিসাবে যেটা পার্সেন্টেজে থাকে তার জন্য এই নিচে 100। তাহলে এর হলো 960 গুণিতক 25 গুণিতক 5, তার নিচে বসছে 100 ইন্টু 3 ইন্টু 4। এই 25/3, 5/4। এখানে কাটাকাটি করলে আসছে টাকাটা 100 টাকা। তাহলে মোট সবৃদ্ধিমূল কত হবে? সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসল। সুদ আসল 960 প্লাস 100 টাকা, তাহলে হয়ে গেছে 1060 টাকা হচ্ছে অ্যামাউন্ট বা সুদ আসল। তাহলে সবৃদ্ধিমূল কত এসে গেল? 1060 টাকা। বোঝা গেছে এই অঙ্কটাতে? তো পরের অঙ্কতে চলে যাই আমরা। পরের অঙ্কতে কী আছে দেখি। উৎপলবাবু একটা জমি চাষ করবে। জমি চাষ করার জন্য সমবায় ব্যাংক থেকে 6% হারে সুদের হারে 3200 টাকা ধার নিয়েছেন। এবার ধার নিয়েছেন, 2 বছর পরে সুদ আসল, সেই একই অঙ্ক, আলাদা কিছু নেই। 2 বছর পরে সবৃদ্ধিমূল বা 2 বছর পরে সুদ আসলে কত দিতে হবে। তাহলে 2 বছরের সুদটা আমাকে বের করতে হবে। 2 বছরের সুদ বের করে তার সাথে আসল যোগ করে দিলে হয়ে যাবে। 2 বছরের সুদটা আমি বের করি। আই সমান PRT/100। এখানে পির মান কত? 3200 টাকা ধার করেছিল। আর এর মান কত? 6%। সময় কত? 2 বছরে। তো একদম নর্মাল অঙ্ক, কোনো ভগ্নাংশ নেই, কিছু নেই। সো 3200 টাকা ইন্টু আর এর মান 6% সমান হচ্ছে 2 বছর বাই 100। এটা কেটে দাও, 0 0 কেটে দাও। তো 32কে 12 দিয়ে গুণ করো। 12 দুগুণে 24, 2 3 36, 37, 38, 384 টাকা তাকে সুদ দিতে হবে। তো সবৃদ্ধিমূল কত? সবৃদ্ধিমূল 384 প্লাস 3200 টাকা, হয়ে গেছে 3584 টাকা। তাহলে তার সব ধার শোধ করতে গেলে 3584 টাকা দিলে হয়ে যাবে। বোঝা গেছে? তো যদি বোঝা যায় পরের অঙ্কতে আমরা চলে যাই। পরের অঙ্ক বার্ষিক 5.25, মানে এখানে সুদের হারটা দশমিক আছে, আগে ভগ্নাংশ ছিল, অসুবিধা কিছু নেই। তো সুদের হার 5.25। শোভাদেবী কিছু টাকা ধার করেছেন, এইবারে হয়ে গেছে পির মান কত। এতক্ষণ ধরে আমরা সুদ বের করে যাচ্ছিলাম কন্টিনিউয়াসলি, পির মান জিজ্ঞাসা করছে কত টাকা ধার করেছিলেন বা কত টাকা জমা রেখেছিলেন। এবার সুদ হিসাবে এখানে দেখো, এই যেটা আমি প্রথমে বলছিলাম যে 840টা আসল না সুদ, সেটা নিয়ে আমাদের কনফিউশন হয়। সুদ হিসাবে 840 টাকা পেয়েছেন। তো আই ইকুয়ালস টু 840, আর ইকুয়ালস টু 5.25 টাইম ইকুয়ালস টু 2 বছর। সব কটা ডেটা পেয়ে গেছি। সো আই ইকুয়ালস টু PRT/100। এখান থেকে আমাদের পির ভ্যালু বের করতে হবে। তো পি ইকুয়ালস টু 100টা এদিকে চলে যাবে, আই ইন্টু 100/RT। আয়ের মান কত? 840 ইন্টু 100। আর এর মান কত? 5.25 ইন্টু টাইম কত? 2। এখানে দশমিক তুলে 100, এটা ডাইরেক্ট চলে আসতো। অথবা আমরা যদি এখানে সূত্র পেলেও করি, আই সমান PRT/100,
আয়ের জায়গায় 840, পির জায়গায় পি লিখছি, আর এর মান 5.25, টাইমের জায়গায় 2/100। তো সেই একই আসবে, পি সমান 100টা এদিকে চলে যাবে, 840 ইন্টু 100/5.25 ইন্টু 2, সেম একই অঙ্ক চলে এসছে। ডাইরেক্ট করলেও হবে বা পরপর মান বসিয়ে তারপরে করলেও হবে। তো এখান থেকে কাটাকুটি করে আমরা পেয়ে গেছি 8,000 টাকা। তাহলে তিনি ক টাকা জমা রেখেছিলেন? 1,000 টাকা জমা রেখেছিলেন। এই যে 8,000 টাকা জমা রেখেছেন, এটা উল্টোও দিতে পারে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাকে যদি সুদ হিসাবে 840 টাকা দিতে হয়, তিনি কত টাকা ধার নিয়েছেন। তো ধার বা জমা রাখার সাথে কোনো অঙ্কটা ডিফারেন্স হবে না, অঙ্কটা ডিফারেন্স হবে কত টাকা রেখেছিলেন তার উপরে। ঠিক আছে, আসলের পরিমাণ যদি পাল্টে যায় তখন গড়বড় হয়ে যাবে। তো কিন্তু এখানে এই যে 840 টাকাটা দেওয়া আছে, এটা হচ্ছে সুদ। কেন? সুদ হিসাবে তিনি 840 টাকা পেয়েছিলেন। বুঝা গেছে? তো তারপরের অঙ্কতে আমরা চলে যাই। গৌতমবাবু একটা মুরগি খামার খুলবেন। মুরগি খামার করার জন্য তিনি কি করেছেন? এইবার ধার নিয়েছেন। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তার মানে পির মান জিজ্ঞাসা করেছে। আর 12% সুদ দিচ্ছে। টি ক বছরের জন্য? প্রত্যেক মাসে, মানে এক মাস। এক মাসকে বছরে আনতে গেলে 1/12 বছর, তাহলে টাইমও পেয়ে গেছি। আয় সুদ হিসাবে 378 টাকা দিতে হয়, তাহলে আয় হচ্ছে 378, আর এর মান হচ্ছে 12%, সময় হচ্ছে 1/12। তো এখান থেকে আগেরটার মতো করে নিই। আয় সমান পি আর টি বাই 100, পি সমান 100 আই বাই আর টি, 100 ইন্টু এই আয়টা ঠিক করে, হ্যাঁ 100 ইন্টু আই মান হচ্ছে 378 টাকা, আর এর মান হচ্ছে 12, আর টাইম হচ্ছে 1/12। নিচে 1 বসেছে, উপরে 12 বসেছে, 12 কেটে দাও, 3 7 8 দুটো শূন্য। এখান থেকে ডাইরেক্ট পি যদি বের করে করতাম এটা এসে যেত, অথবা আই সমান পি আর টি বাই 100, আয়ের মান বসাও 378 টাকা, পির মান বসাও পি, আর এর মান বসাও 12, সময়ের জায়গায় 1/12, আর নিচের শতকরা হিসাবে 100। 12 বাদ যাচ্ছে, তাহলে পি সমান 378 ইন্টু 100, 3 7 8 দুটো শূন্য, এত টাকাই হচ্ছে আসল। তিনি এত টাকা ধার করেছিলেন। বোঝা গেছে? তিনি কত টাকা ধার করেছিলেন? গৌতমবাবু 37,800 টাকা ধার করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্ক কী আছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে, ধরে নাও আমি 100 টাকা রেখেছি, দ্বিগুণ হলে কত টাকা পাবো? 200 টাকা পাবো। তাহলে কত টাকা এক্সট্রা পেলাম? নিশ্চয়ই 100 টাকা এক্সট্রা পেয়েছি। আবার ধরো 200 টাকা রেখেছিলাম, যদি ডবল পাই হাতে পাবো 400 টাকা, এক্সট্রা কত টাকা পেলাম? 200 টাকা। মানে যে টাকাটা রাখছি সেই টাকাটাই এক্সট্রা পাচ্ছি। তাহলে যে টাকাটা রাখছি সেটা প্রিন্সিপাল, যেটা এক্সট্রা পাচ্ছি সেটা ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট সমান হবে কখন? যখন ডবল হবে। দেখে নিই, যদি x টাকা রাখি সুদ আসলে হবে 2x টাকা, তাহলে সুদ কত হবে? সুদ হবে 2x মাইনাস x টাকা, মানে হচ্ছে x টাকা। বোঝা গেছে? তাহলে আমরা ধরে নিই আসলের পরিমাণ x টাকা, তাহলে সুদ আসলে পাবে 2x টাকা, তাহলে সুদের পরিমাণ হচ্ছে 2x মাইনাস x সমান x টাকা। সুদের হার কত পার্সেন্ট? 6%। আর আমাকে সময় জিজ্ঞাসা করেছে, সময়ের জায়গায় টি ধরে নিয়েছি। তো আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এখানে টি বের করতে হবে, টি সমান 100 আই বাই পি আর। 100 ইন্টু আয়ের মান এক্স, পির মান এক্স, আর এর মান 6। এটা বাদ দাও, 3 দুগুণে 6, এটা 50। তাহলে হচ্ছে 50-এর 3 বছর। এটাকে ভগ্নাংশ আনলে 16×2=3 বছর। তাহলে সময়ের পরিমাণ 16×2=3 বছর। অথবা কেউ যদি ডাইরেক্ট সূত্র না ফেলে করে, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, আয়ের জায়গায় এক্স বসাবে, পির জায়গায় এক্স বসাবে, আর এর জায়গায় 6%, টাইমের জায়গায় টি বাই 100। এটা কেটে দেবে, এটা কাটলে 3, এটা 50, এদিকে 1 এসে গেছে, তাহলে 50-এর 3 সমান হচ্ছে টি। সেই একই, অন্য কোনো ব্যাপার না। এটা এক লাইনে আগে করা, ওটা পরে করা। ঠিক আছে, এইবারে এখানে আমরা 50-এর যে 3টা এসছে এটাকে 50-এর 3টাকে আমরা 16×2=3 এনেছি, এখানে রেখে দিলেও হবে। কেন? আমাকে জিজ্ঞাসা করছে কত বছরে।
এটাকে আরও করতে পারি 16 বছর আর 2-3 বছর। তো 2-3 বছরকে আমরা 12 দিয়ে যদি গুণ করে দিই হয়ে যাবে 8 মাস। তাহলে 16 বছর 8 মাস লিখলেও হবে, বা 16 পূর্ণ 2-3 বছর লিখলেও এনাফ, ওর পরে আর দরকার পড়ে না। পরে মান্নান মিয়া কী করেছে, কিছু টাকা ধার করেছেন। কত টাকা ধার করেছেন বলা নেই, কিছু টাকা ধার করেছেন। 6 বছর পরে দেখলেন সুদের পরিমাণ আসলে 3/8। তাহলে সুদ হবে 3/8 কার, আসলের, আসলের 3/8। তো ধরে নাও যে আসলের পরিমাণ এক্স টাকা ধার করেছিলেন, তাহলে সুদ কত হবে, এক্স গুণিতক 3/8, তার মানে হচ্ছে 3x/8। তাহলে প্রিন্সিপাল ধরে নিচ্ছি এক্স, আই আসছে 3x/8, সময় হচ্ছে 6 বছর, আর সুদের হার জিজ্ঞাসা করেছে। আগেরটা জিজ্ঞাসা করেছিল কত সময়ে হবে, এটা জিজ্ঞাসা করেছে কত সুদের হারে হবে। আগেরটা চেয়েছিল ডবল হবে, এটা ছিল 3/8 হবে, সোজা। বাকি সমস্ত কিছু অঙ্কটাই একই, আই ইকুয়ালস টু PRT/100। তো এখানে আর ইকুয়ালস টু 100I/PT। 100 আয়ের মান 3x/8 ইন্টু পির মান এক্স, আর টাইম হচ্ছে 6 বছর। এক্স বাদ দাও, 3 দুগুণে 6, এটা কাটো 50, এটা কাটো 4, এটা কাটলে 25, তো এসে গেছে 25/4। আর সুদের হার তো বার্ষিক হবে, আর 5% হবে, তো 25/4% মানে হচ্ছে 6 পূর্ণ 1/4%। তাহলে সুদের হার কত হলো, 6 পূর্ণ 1/4%। বা এখানে যদি করি আই ইকুয়ালস টু PRT/100, আয়ের মান বসিয়েছে 3x/8, পির মান বসিয়েছে এক্স, আর এর মান জিজ্ঞাসা করেছে, টাইম হচ্ছে 6/100, এক্স এদিকে বাদ দিয়েছে, এটা কাটলে 3, এটা কাটলে 50, এদিকে 3ও বাদ দিয়েছে, তাহলে আর হচ্ছে 50/8, মানে হচ্ছে 2 দিয়ে কাটা হবে 25/4, সেম একই আসবে। তো এই প্রসেসটা আর দেখাবো না, যে কোনো একটা প্রসেসই করো, তোমাদের যেটা ভালো লাগে সেটাতেই করবে, কোনো অসুবিধা নেই। হয় ডাইরেক্ট আমরা সূত্রতে বের করে নিয়ে করব, বা সূত্রতে ফেলে তারপরে বের করব, যেটা খুশি। তাহলে ওভারঅল যেটা বেরোলো যে সুদের হার কত ছিল, 25/4%, বা 6 পূর্ণ 1/4%, বোঝা গেছে। তাই পরের অঙ্কতে চলে যায়। পরের অঙ্কটা কি বলেছে, একটা কৃষি সমবায় সমিতি তাদের সদস্যদের যদি হার 4% হারে সুদ দেবে, কিন্তু ব্যাংক থেকে যদি কেউ নেয় সেটা হচ্ছে 7.4% হারে তাকে সুদ দিতে হবে, ঠিক আছে। এইবার যদি কেউ ব্যাংকে থেকে না ধার নিয়ে সমিতির সদস্য হয়ে তারপরে ধার নিতে, তাহলে তার 5,000 টাকায় কত টাকা বাঁচবে, 5,000 টাকায় কত টাকা তার কম সুদ দিতে হবে, ঠিক আছে। ধরো এখানে কেউ 100 টাকা ধার নিয়েছিল, তাকে সমিতিতে দিতে হবে 4 টাকা, আর ব্যাংকে দিতে হবে 7.4 টাকা, বা 7.4 টাকা। তাহলে কত টাকা ব্যাংকে বেশি দিতে হচ্ছে, 3.4 টাকা প্রত্যেক 100 টাকায়। এইখান থেকেই তো আমরা করে নিতে পারি, মানে সুদের হারের পার্থক্য যেটা, সেটাই সুদের পার্থক্য হবে, তাই না। তো তাহলে আমরা এখানে ডাইরেক্ট ওই সুদের হারের জায়গায় 3.4 বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। কেউ যদি কাটতে চাই কোনো অসুবিধা নেই, 5,000 টাকার 7.4/100 ইন্টু কত বছরে, প্রত্যেক বছরে তো সময়ের জায়গায় 1 বছর, এইটা বের করবে। তার থেকে 5,000 ইন্টু 4% ইন্টু 1 বছর বাই 100, এটা বের করবে। বের করে এটা থেকে এটা বিয়োগ করলে, সেই যদি আমরা করতাম, ওপর থেকে দেখো 5,000 কমন যাচ্ছে, 1 কমন যাচ্ছে, 100 কমন যাচ্ছে, বিয়োগে পড়ে যাচ্ছে 7.4 মাইনাস 4, সেই একই হয়ে গেল 5,000 ইন্টু 1 ইন্টু 3.4/100, সেই এটা আমরা ডাইরেক্ট এখানে করে নিয়েছি, তাই না। ওটা করলে অনেক বড় প্রসেস হয়ে যাবে, লেন্থি প্রসেস, এটা করলেও ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে তার কত টাকা বাঁচছে, তার বাঁচছে হচ্ছে 170 টাকা বাঁচছে। ক্যালকুলেশনটাই বলা হলো না, 5,000 ইন্টু 3.4 ইন্টু 1/100, 3.4-এর জন্য এখানে 10 বসছে, 1 2 3 1 2 3, চেপেছে 20, 15, 70, 170 টাকা তার সুদ হিসাবে বাঁচবে, বোঝা গেছে। তো
পরের অঙ্কতে চলে যায়। ঠিক আছে, যদি 292 টাকার একদিনের সুদ কত, তাহলে এখানে সময়টা একদিন, টাইম ইকুয়ালস টু 1 ডে, 1 ডে ইকুয়ালস টু কী হবে 1/365 ইয়ার্স, তাহলে এত বছর, 365 বছর। 292 টাকার সুদ 5 পয়সা, তাহলে 292 টাকাটা আসল না সুদ? 292 টাকার সুদ 5 পয়সা, তাহলে পি ইকুয়ালস টু 292 আর আই ইকুয়ালস টু 5 পয়সা। 5 পয়সাকে টাকায় আনতে হবে, 5-এর 100 টাকা। বুঝা গেছে? তাহলে টাকা পেয়ে গেছি। আয়ের পরিমাণ কত এসে গেল 5-এর 100, পির মান কত এসে গেল 292 টাকা, আর এর মান জিজ্ঞাসা করেছে টাইম ইকুয়ালস টু 1-এর 365 বছর। সব কটা মান পেয়ে গেছি, সূত্র বসিয়ে দাও। আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, আর ইকুয়ালস টু 100 আই বাই পিটি। 100 ইন্টু আয়ের মান ওপরে 5, নিচে 100, পির মান বসাও 292 টাকা, টাইমের মান ওপরে 1 আর এখানে 365। তো 100 বাদ দিয়ে দাও, 365 সেই বলেছিলাম 73 দিয়ে কাটবে, এটা 73 দিয়ে কাটলে 5, এটা 73 দিয়ে কাটলে 4, সো হয়ে যাবে 25-এর 4%। 25-এর 4% একটু আগে হয়ে যাবে, 25-এর 4 সংখ্যাটা আগে এসছে, তো 25-এর 4 মানে হচ্ছে 6/1-4, তাহলে সুদের হার কত হচ্ছে 6/1-4% সুদ। বা এখানে যদি পরপর বসিয়ে দিতাম 0.05 বা 0.05 কেন বসাতে যাবো, 5-এর 100 বসালেও হবে। আয়, পির মান হচ্ছে 292 আর জিজ্ঞাসা করেছে টাইম হচ্ছে 1/365 আর সময়ের জায়গায় 100। এদিকের 100 এদিকের 100 বাদ দিয়ে দাও, 73 দিয়ে কাটো, এটা আসবে 4, 73 দিয়ে কাটো, এটা আসবে 5, 5 হচ্ছে 25 আর 4টা নিচে বসবে, আর সমান 25-এর 4, সেই একই এসছে। ঠিক আছে, তো তাহলে আমরা পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কতে চলেছে বার্ষিক 8% সরল সুদে কত বছরে, এখানে সময় জিজ্ঞাসা করেছে কত বছর, মানে সময়টা আমাদের বের করতে হবে। কত বছরে 600 টাকার সুদ 168 টাকা, সেই একই বুঝে দেখো, 600 টাকার সুদ 168 টাকা, মানে প্রিন্সিপাল হচ্ছে 600 টাকা, তার সুদ হচ্ছে 168 টাকা। রেট কত দেওয়া আছে 8%, মানে সুদের হার। টাইম কত জিজ্ঞাসা করেছে, পরপর বসিয়ে দাও এর জায়গায়। আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, আয়ের মান 168 টাকা, পির মান 600 টাকা, আর এর মান 8%, সময়ের জায়গায় বসবে টি বাই 100, এই 0 বাদ দিয়ে দাও, 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 21, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 7 21, তো 7/2, টি ইকুয়ালস টু 7/2, এত বছর, 7/2 বছর। বা এখানে যদি আমরা মান বসাতাম তাতেও হয়ে যেত। তাহলে সব সময়ের পরিমাণ কত বেরোলো 3 বছর। এই যে হাফ বছর, এই হাফটাকে 12 দিয়ে গুণ করে দাও, 12 দিয়ে গুণ করলে মাসে চলে আসবে, তো 3 বছর 6 মাস। ওখানে 3/1 বছর লিখলেও এনাফ, যথেষ্ট, ওটা করার দরকারও পড়ে না, যদি কেউ করতে চায় করতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকার ব্যাংকে জমা দিয়েছে, দিয়ে সুদ আসলে ফেরত পেয়েছে 1200 টাকা। আমি রেখেছিলাম 800 টাকা, পেয়েছি 1200 টাকা, তাহলে সুদ কত হবে বলো? নিশ্চয়ই পারবে। সুদের পরিমাণ কত হচ্ছে 800 বিয়োগ করে দেবো, হয়ে যাবে 400 টাকা। তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু 800 টাকা, ইন্টারেস্ট ইকুয়ালস টু 400 টাকা। সুদের হার আর ইকুয়ালস টু 10%, সময় সেম একই, জিজ্ঞাসা করেছে সময়ের পরিমাণ কত। এই অঙ্ক আগেও করেছি। আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, টি ইকুয়ালস টু 100 আই বাই পিআর। 100 ইন্টু আয়ের পরিমাণ 400 টাকা, পির পরিমাণ 800 টাকা, সময়ের আরের পরিমাণ 10%। 400 আর 800 কেটে দাও 2, এই 0 কেটে দাও, 5 দুগুণে 10, তাহলে কত বছর হচ্ছে 5 বছরের জন্য এটা হিসাব রাখা যাবে, বা 5 বছরের জন্য জমা ছিল টাকাটা। ঠিক আছে,
তো ওভারঅল ক্যালকুলেশন বা হিসাব করে আমরা কী পেলাম, কত বছরের জন্য জমা রেখেছিল সেটা হিসাব করতে বলেছিল, হিসাব করে আমরা পেলাম 5 বছরের জন্য টাকাটা জমা ছিল। বুঝা গেছে? তো তারপরের অঙ্কতে আমরা চলে যাই। এবার দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে দেয় 7 বছরের সুদ আসল হচ্ছে 7,100 টাকা। 7 বছরের সুদ আসল মানে কি বুঝি, এটার মধ্যে থাকে 7 বছরের সুদ আর আসল তো একই থাকবে, আসল কি পাল্টায় না, চক্রবৃদ্ধি হলে পাল্টায়, সরল সুদে পাল্টায় না। এবার 4 বছরের সুদ আসল মানে হচ্ছে 4 বছরের সুদ আর তার সাথে এক্স, সেম একই। তো এই যে 7 বছর, 4 বছর থেকে 7 বছর হয়েছে, তার মানে এর মাঝখানে যেটা বেড়েছে সেটা কে বেড়েছে, সুদটাই বেড়েছে। তো যদি সুদ আসল দুটো বিয়োগ করে দিই সেটা কী বেরোবে, 3 মাসের সুদ বেরোবে। দেখো 7,100 টাকা ছিল, হয়ে গেছে 6,200 ছিল, 6,200 ছিল, হয়ে গেছে 7,100। ক বছরের জন্য, 7 বছর আর 4 বছর, মানে এই যেটা বেড়েছে সেটা কে বেড়েছে, নিশ্চয়ই আসল বাড়েনি, বেড়েছে সুদ। সুদটা তাহলে কত বাড়লো, 7,100 থেকে 6,200 বিয়োগ করে দিই 900 টাকা। তাহলে ক বছরে বাড়লো, 7 বছর আর 4 বছর, মানে 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। ঠিক আছে, ও যদি কমপ্লিকেটেড মনে হয় নর্মাল করে নিই। 7 বছরের সুদ তার সাথে আসল যোগ করতে হয়েছে 7,100, 4 বছরের সুদ তার সাথে আসল যোগ করতে হয়েছে 6,200। যদি সমীকরণ করে আমরা দুটো বিয়োগ করে দিই, 7 আর 4 বিয়োগ করো, কত আসবে, আসবে হচ্ছে, দাঁড়াও এখানে করে দিচ্ছি, এই 3 বছর এসছে বিয়োগ করে, এই দুটো বিয়োগ করো, বিয়োগ করলে আসছে 900 টাকা, আর আসল বাদ গেছে। তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে 900 টাকা। এখান থেকে হয় আমরা 7 বছরে বের করবো, নয় 4 বছরে বের করবো, যেটা খুশি। 3 বছরের কত টাকা এসছে 900 টাকা, 1 বছরে হচ্ছে 900/3, তাহলে 4 বছরে হচ্ছে 1200 টাকা। তাহলে তার 4 বছরের ক্ষেত্রে সুদ আসল ছিল, অ্যামাউন্ট ছিল 6,200 টাকা, ইন্টারেস্ট যদি 1200 টাকা হয় তাহলে আসল কত টাকা হবে, 5,000 টাকা। তাহলে আসলের পরিমাণ কত এসে গেল, 5,000 টাকা। যদি আমরা 7 বছর করতাম, দেখে নিই, ওটাও অনেকে জিজ্ঞাসা করে যে যদি 7 বছর করতাম কোনো প্রবলেম হতো না, হতো না। 3 বছরের কত হচ্ছিল 900 টাকা, 1 বছরে কত হচ্ছে 300 টাকা, 7 বছরে কত হবে 2100 টাকা। তো 7 বছরের সুদ আসল কত ছিল 7,100, তার থেকে 2100 টাকা বিয়োগ করে দাও, সেম একই আসবে 5,000 টাকা। বোঝা গেল? তাহলে তুমি 4 বছর বের করো বা 7 বছর বের করো, কোনো অসুবিধা নেই। তাহলে আসলের পরিমাণ বেরিয়েছে 5,000 টাকা। যদি আমরা 4 বছরের ক্ষেত্রে বের করি, 4 বছরের ইন্টারেস্ট কত ধরলাম 1200 টাকা, তাহলে টাইম নিশ্চয়ই 4 বছর হবে। এবার আর জিজ্ঞাসা করেছে, সেম একই করে নাও আগের অঙ্কগুলোর মতো, I = PRT/100। আয়ের মান বসিয়ে দাও, কোনটা বসাবে 1200 টাকা, সমান পির মান হচ্ছে 5,000 ইন্টু আর, দাঁড়াও এখানে ধরছে না, আবার পড়ে নিচ্ছে, এখানেই দেখিয়ে দিই। আয় সমান PRT/100, আয়ের মান 1200 টাকা, 5,000 আর 4/100। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কী পাচ্ছি, 5,000 ইন্টু আর ইন্টু 4/100 = 1200 টাকা। এই শূন্য বাদ গেছে, শূন্য বাদ গেছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাদ দিয়েছে, এটা কাটো, আসছে এটা কাটো 6। তাহলে আর এর পরিমাণ কত এসছে 6, তাহলে 6% সুদ দিচ্ছিল। তাহলে সুদের হার কত বেরোলো 6%, আসলের পরিমাণ বেরোলো 5,000 টাকা। সোজা হয়েছে। আবার রিক্যাপ হয়ে যাক এই অঙ্কটা ইম্পর্টেন্ট, যেহেতু হয়তো বুঝতে পারবেন, ডাউটগুলো আবার ক্লিয়ার করে দিই। 7 বছরের সুদ দেওয়া আছে আর তার সাথে আসল যোগ করতে হয়েছে 7,100, 4 বছরের সুদ আর তার সাথে আসল যোগ করতে হয়েছে 6,200। যদি দুটো বিয়োগ করে দিই, বিয়োগ করলে এই দুটো বিয়োগ যাবে, হবে 3 বছরের সুদ, আর আসল বিয়োগ করলে বাদ যাবে 7,100, আর 6,200 যদি আমরা বিয়োগ করলে পাবো 900 টাকা। ঠিক আছে, তাহলে 3 বছরের সুদ হয়েছে 900 টাকা, 1 বছরের কত, 4 বছরের কত, বা কেউ যদি চায় 7 বছরেরও বের করতে পারে। তাহলে 4 বছরের সুদ পেয়ে গেছি 1200 টাকা। এবার 4 বছরের সুদ আসল কত ছিল 6,200, ওখান থেকে যদি আমরা 1200 টাকা বিয়োগ করে দিই, আসলের পরিমাণ পেয়ে যাচ্ছি 5,000 টাকা। তাহলে পির মান হচ্ছে 5,000 টাকা, আয়ের মান হচ্ছে 1200 টাকা,
টাইম হচ্ছে 4 বছর, আর এর পরিমাণ কত। এই অঙ্ক আমরা আগেও করেছি, এরপর থেকে আশা করি তুমি পারবে বা তোমরা পারবে। তো ওইখান থেকে আর কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। তার পরের অঙ্কতে চলে যায়। পরের অঙ্কতে হচ্ছে দুজনে, একজন হচ্ছে অমল রায় আর একজন হচ্ছে পশুপতি ঘোষ, প্রত্যেকে 2000 টাকা করে জমা রেখেছে ব্যাংকে। একজন ব্যাংক, একজন পোস্ট অফিসে। অমল রায় রেখেছে ব্যাংকে, পশুপতি ঘোষ রেখেছে পোস্ট অফিসে। তো দুজন জায়গায় রেখেছে, তো দুজনের সুদের হারের পরিমাণ আলাদা। ঠিক আছে, প্রত্যেকে 2000 টাকা করে রেখেছে এবং প্রত্যেকে 3 বছরের জন্য রেখেছে। এখানে দেখো আসলের পরিমাণ সমান, প্রত্যেকে 2000 করে রেখেছিল। তারপরে সময়ের পরিমাণ সমান, প্রত্যেকে 3 বছরের জন্য রেখেছিল। তাহলে সুদের হারের অনুপাতটাই হবে তাদের সুদের অনুপাত। এখান থেকে আমরা শর্টে করতে পারতাম। কীভাবে? প্রথমের জন 2360 টাকা ফেরত পাচ্ছে, রেখেছিল 2000 টাকা, তাহলে প্রথম জনের ক্ষেত্রে সুদ কত হচ্ছে? 360 টাকা। দ্বিতীয় জন 2000 টাকা রেখেছিল আর ফেরত পেয়েছে 2480 টাকা, মানে হচ্ছে 480 টাকা পাবে সুদ হিসাবে। 360 আর এই 480, এই দুটো যদি অনুপাত করে দিই, 360 আর 480 এই দুটো যদি অনুপাত করে দিই, সেটাই হয়ে যাবে সুদের হারের অনুপাত 3:2, সেটাই হয়ে যাবে 3:4 হচ্ছে, এটা 4 2 8, এটাই হয়ে যাবে সুদের হারের অনুপাত। সিম্পল, ঠিক আছে। কিংবা কেউ যদি সুদের হার বের করতে বলতো, তখন আমাদের প্রত্যেকটা সুদের হার বের করতে হতো, করে অনুপাত করতে হতো। তো প্রত্যেকটা সুদের হার বের করি। প্রথমের জন 2000 টাকা, এখানেও 2000, দ্বিতীয় জনও 2000 টাকা। প্রথম জন 2360 টাকা, তাহলে সুদের পরিমাণ 360 টাকা। দ্বিতীয় জন 2480 টাকা, মানে সুদের পরিমাণ 480 টাকা। প্রথম জনের ক্ষেত্রে সময় 3 বছর, দ্বিতীয় জনের ক্ষেত্রে সময় 3 বছর। প্রথম ক্ষেত্রে সুদের হার আর ধরে নিচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার বড় আর ধরছি। তো এখান থেকে আর এর মান কী করে পাবো? আর ইকুয়ালস টু 100i/pt। 100 আয়ের মান কত? 360, পির মান হচ্ছে 2000, ইন্টু টি মান হচ্ছে 3 বছর। এটা 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 কেটে দাও, বাদ গেছে সব। 3 12 36, এটা কাটো 6%। তাহলে প্রথম জনের সুদের পরিমাণ কত ছিল? 6%, বা সুদের হার ছিল 6%। দ্বিতীয় জনের ক্ষেত্রেও সেম একই করে যদি বের করি, আই সমান PRT/100, বা আর সমান 100i/pt, মানে হচ্ছে, দাঁড়াও এখানে জায়গা হবে না, এখানে করে নিই। তাহলে আর ইকুয়ালস টু 100i/pt, 100 ইন্টু আয়ের মান 480, পির মান 2000, টাইমের মান 3, 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য, এটা দিয়ে কাটো 24, এটা 3 আসছে 24। তাহলে সুদের হার হচ্ছে 8%। তাহলে প্রথম জনের 6%, দ্বিতীয় জনের 8%, 6:8, বা হয়ে যাবে 3:4। তো আমরা যদি সুদের হারের অনুপাত বের করার ক্ষেত্রে যদি আসল আর সময় নির্দিষ্ট থাকে, তাহলে সুদের অনুপাতটাই সুদের হারের অনুপাত। যেটা প্রথমে বলেছিলাম 360 আর 480, এই দুটোই অনুপাত করলে হয়ে যেত সোজাসুজি। এটা বাদ যেত। 12 দিয়ে কাটো, 3 12 36, 4 12 48, 3:4 বুঝে গেল? এখান থেকেই আমরা ডাইরেক্ট পেয়ে যেতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো পরের অঙ্কতে চলে যায়। পরের অঙ্কতে দেখা যাও, একটা সমিতি তার তাঁত ক্রয় করবে। তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার নিয়েছে। তাহলে পি সমান হচ্ছে 15,000 টাকা। টাইম মানে কত বছরের জন্য? 5 বছরের জন্য ধার নিয়েছে। নিয়ে জমা দিয়েছে কত টাকা? 22,125 টাকা। এখানে আমরা যেটা জমা দিয়েছে, যেটা অ্যামাউন্ট লিখলাম কেন, ইন্টারেস্ট কেন লিখলাম না? কারণ যেটা জমা দিয়েছে দিয়ে তার ধার শোধ হয়ে গেছে, মানে সে আর কোনো ধার নেই, মানে সে সুদ আসলে টাকা জমা দিয়েছে এই 22,125 টাকা। তাহলে এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদের পরিমাণ কত? 22,125, তার থেকে 15,000 বিয়োগ করে দাও। তাহলে সুদের পরিমাণ কত হয়ে গেল? 7,125 টাকা। ঠিক আছে, আসলের পরিমাণ জানি, সুদের পরিমাণ জানি। সময়ের পরিমাণ 5 বছর, সুদের হার কত? এর আগে অনেকবার হয়েছে। আর ইকুয়ালস টু 100i/pt,
পিটি 100 ইন্টু আয়ের মান হচ্ছে 7,125 টাকা, পির মান হচ্ছে 15,000 টাকা, আর টির মান হচ্ছে 5 বছর। সিম্পল করে নাও। একটা দুটো শূন্য বাদ গেছে, দুটো শূন্য বাদ গেছে এখানে। এখানে এটা 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 একে 5, 20, 5 একে 5, 20, আর এটা ধরে নাও 125কে ডাইরেক্ট করে নিলাম, ওটার জন্য একটু গড়বড় হচ্ছিল। 125কে যদি ডাইরেক্ট করে নিই এটা আসছে। তো আবার করো, 15 দিয়ে কাটো বা 5 দিয়ে কাটো বা 3 দিয়ে কাটো, যেটা খুশি। তো 5 দিয়ে যদি কাটি আমরা, এটা হয়ে যাবে 30। এটা যদি আমরা 5 দিয়ে কাটি, 5 গুণে 10, 5 8 40, 5 5 25। আবার 5 দিয়ে কাটো, 5 6 30, 5 দিয়ে কাটো, 5 5 25, আর এটা এসে যাচ্ছে 7 35। এটা দিয়ে কাটো 19, আর এটা দিয়ে কাটলে 2, তাহলে এসে গেছে 19/2%। 19/2কে আমরা যদি ভগ্নাংশে আনি, 9.1/2%। বোঝা গেছে? ঠিক আছে, তারপরের অঙ্কতে আমরা চলে যাই। তাহলে পরের অঙ্কতে দেখো, আসলাম চাচা কাজ থেকে অবসর পেয়েছেন। অবসর পাওয়ার পর তিনি 1,00,000 টাকা ফেরত পেয়েছেন। টাকাটা পেয়েছেন যেহেতু উনি কাজ থেকে রিটায়ার করেছেন, একটা টাকা পান। সেই টাকার কিছু অংশ তিনি ব্যাংকে রেখেছেন, কিছু অংশ পোস্ট অফিসে রেখেছেন। কত কত রেখেছে বলেনি, সেটা 20,000, 80,000 হতে পারে, 10,000, 90,000 হতে পারে, 50,000, 50,000ও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। দুটো আলাদা আলাদা জায়গায় রেখেছে, একটা ব্যাংক, একটা পোস্ট অফিস। ব্যাংকে দিচ্ছে 5%, পোস্ট অফিসে দিচ্ছে 6%। এখানে মোট সুদ পাচ্ছে, মানে ব্যাংক আর পোস্ট অফিস, ব্যাংকে থেকে যে 2 টাকা পায়, পোস্ট অফিস থেকে 3 টাকা, মানে মোট পেয়েছে 5 টাকা, এইরকম। তো ব্যাংক আর পোস্ট অফিস থেকে মোট পেয়েছেন 5,400 টাকা। এই হচ্ছে অঙ্কটা। কী কী দেওয়া আছে? 1,00,000 টাকা দু জায়গায় রেখেছে, কত কত রেখেছে বলেনি। মোট পাচ্ছে 5,400 টাকা প্রত্যেক বছর, মানে সময়ের সমান পরিমাণ হচ্ছে 1। ব্যাংকের সুদ দেওয়া আছে, মানে সুদের হার দেওয়া আছে, আর পোস্ট অফিসে সুদের হার দেওয়া আছে। কোথায় ক টাকা রেখেছে, এই হচ্ছে মেন অঙ্কটা, সামারি এটা। তো অঙ্কটাতে আমরা ঢুকে পড়ি। প্রথমে দেখো, প্রথমে পেয়েছিল 1,00,000 টাকা। 1,00,000 টাকা ধরে নিচ্ছি ব্যাংকে রেখেছে X টাকা, পোস্ট অফিসে রেখেছে 1,00,000 মাইনাস X টাকা, তাই তো? এখানে যদি 10,000 রাখে, ওখানে রাখবে 1,00,000 মাইনাস 10, মানে 90,000 টাকা। তো এখানে যদি X টাকা রাখে, ওখানে রেখেছে 1,00,000 মাইনাস X টাকা। প্রথমের ব্যাংকের ক্ষেত্রে আসলে পরিমাণ X টাকা, সুদের হার দেখো এখানে দেওয়া আছে 5%, এবং প্রত্যেক বছরে কত সুদ পাবে, মানে 1 বছরে। পোস্ট অফিসের ক্ষেত্রে চলে আসি, পোস্ট অফিসে রেখেছিল 1,00,000 মাইনাস X টাকা, সুদের হার 6% দেওয়া আছে, সময় কত, 1 বছর, সেম একই। তো প্রথমে ব্যাংকের ক্ষেত্রে কত টাকা সুদ পাচ্ছে, আয় সমান PRT/100, সুদের পরিমাণ কত X, ইন্টু আর এর পরিমাণ কত 5, ইন্টু টাইম কত 1, তাহলে সুদের পরিমাণ হলো 5x/100। ঠিক আছে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণ 5x/100। পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের পরিমাণ দেখি, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের পরিমাণ আসল কত, 1,00,000 মাইনাস X, সুদের হার 6%, সময় 1/100, 6 দিয়ে গুণ করে দাও, 6,00,000 মাইনাস 6x/100। তাহলে এই ব্যাংক আর পোস্ট অফিস, এই দুটো সুদ যোগ করলেই কত হবে, 5,400 টাকা। কেন? ব্যাংক আর পোস্ট অফিস থেকে মোট পেয়েছে 5,400 টাকা। ঠিক আছে, তাহলে ব্যাংকের সুদ যোগ করে দিই আর পোস্ট অফিসের সুদ যোগ করে দিই, যোগ করে দিলে পাবো 5,400 টাকা। তাহলে আসছে 5x/100 যোগ 6,00,000 মাইনাস 6x/100 সমান হচ্ছে 5,400 টাকা। বোঝা গেছে? তো এখান থেকে আমরা 100 যদি লসাগু করি, 5x আর 6x বিয়োগ যাবে, 6,00,000 মাইনাস x সমান হচ্ছে 5 4 2 0। 100টা এদিকে পাঠিয়ে দাও, 100টা ওদিকে পাঠিয়ে দিলে জায়গা কম পড়ছে, তাহলে 100 টাকা দিয়ে এখানে দেখে নাও ক্যালকুলেশনটা। তাহলে বিয়োগ এক্স প্লাস 6,00,000 টাকা সমান 5,400-র সাথে 100 গুণ হয়েছে, হয়ে গেছে 5,40,000। 6,00,000টা ওদিকে পাঠিয়ে দাও, বিয়োগ 6,00,000 হয়ে যাবে, তাহলে হয়ে গেল 5,40,000, বিয়োগ করে দাও, হয়ে গেছে 60,000 টাকা। তাহলে মাইনাস এক্সের মান বেরিয়েছে
-60,000 মাইনাস মাইনাস বাদ দাও, এক্সের মান বেরিয়েছে 60,000 টাকা। আবার দেখে নিই, এখানে দেখে নাও 5x/100 আর 6 লাখ মাইনাস x/100 সমান 5,400 টাকা। 100 লসাগু করেছি 5x প্লাস 6 লাখ মাইনাস এক্স, তো এখানে মাইনাস 6x আর প্লাস 5x যোগ বিয়োগ করতে এসছে মাইনাস এক্স প্লাস 6 লাখ টাকা সমান 5,40,000। এবার 6 লাখটা এই পারে পাঠিয়ে দাও, বিয়োগ 6 লাখ মানে হচ্ছে বিয়োগ 60,000, মাইনাস এক্সের মান বিয়োগ 60,000 মানে এক্সের মান কত বেরোলো 60,000 টাকা। তাহলে তিনি ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা মানে 60,000 টাকা, পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000 মানে হচ্ছে 40,000 টাকা তিনি রেখেছিলেন পোস্ট অফিসে। বোঝা গেছে একদম। তো ঠিক আছে, তার পরের অঙ্কতে আমরা চলে যাই। পরের অঙ্কতে যদি দেখি সেম টু সেম অঙ্ক, পরের অঙ্কটা দেখি, এইটা তো সেম টু সেম অঙ্ক। কী জন্য সেম অঙ্ক? এখানে 1 লাখের জায়গায় 10,000 টাকা রাখা আছে, ঠিক আছে। প্রথম ব্যাংকের ক্ষেত্রে 6%, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে 7%, আর আগেরটা ছিল 1 বছরের, এটা আছে 2 বছর। আর কোনো ডেটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, ডেটা সেম একই। 1 লাখ ছিল, এখানে 10,000 আছে, এখানে 1 বছর ছিল, এখানে আছে 2 বছর, এখানে 6%, 5% ছিল, এটা 6%, 7% আছে, আর কিছু না, সেম টু সেম অঙ্ক। তো আগের অঙ্কটার কথায় মাথার মধ্যে রাখো, প্রথমটার মধ্যে রেখেছিল এক্স টাকা, দ্বিতীয়তে 10,000 মাইনাস এক্স টাকা। তাহলে প্রথমের ক্ষেত্রে আসল এক্স, সুদের হার 6%, সময়টা এখানে 2 বছর। তো সুদের পরিমাণ কত হবে? এক্স ইন্টু 6 ইন্টু 2/100 PRT/100, পির মানে এক্স, আর এর মান 6 আর সময়টা হচ্ছে 2, ঠিক আছে। সো 12x/100। এখানে কাটাকুটি না করাই দরকার, কেন? আমরা 100 লসাগু করবো, সুবিধা হবে। তো এখানে হচ্ছে 10,000 মাইনাস এক্স, সুদের হার 7%, সময় হচ্ছে 2 বছর। তাহলে হচ্ছে PRT/100, পির মান হচ্ছে 10,000 মাইনাস এক্স, সুদের হার 7%, সময় হচ্ছে 2/100। তো এখানে আসছে 14-র সাথে গুণ করে দাও, 14, 1 2 3 4টে 0 বিয়োগ 14x, বুঝেছো? ওই যদি দুটো যোগ করি, এখানে দেখো যোগ করে নাও, 100 লসাগু হয়ে যাবে, সুবিধা হবে। 12x, 14, 1 2 3 4টে 0 বিয়োগ 14x, 14x আর 12x বিয়োগ করে বিয়োগ 2x, কেন? 12x বিয়োগ 14x বিয়োগ করলে বিয়োগ 2x, কেন? কোনটা বড়? এটা বড়, এটা সিম্বলটা বসবে, 12 আর 14 বিয়োগ করো 2x, তাহলে বসেছে -2x প্লাস 1 4 0 0 0 0 সমান, এবারে 100টা এইদিকে পাঠিয়ে দাও, 12 8 3টে 0, এবার 14টা এবারে পাঠিয়ে দাও, 12 8 3টে 0, 14 1 2 3 4, এ দুটো বিয়োগ করো, বিয়োগ করলে বিয়োগে আসবে, কেন? এটা বড় তাই, বিয়োগ এসছে 12 3টে 0, তাহলে -2x ইকুয়ালস টু -12 3টে 0, মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, এক্স এর মান 12 3টে 0/2, তাহলে 6 3টে 0, মানে প্রথম অ্যাকাউন্টে রেখেছিল 6,000 টাকা, দ্বিতীয় জায়গায় রেখেছিল 10,000 মাইনাস 6,000। সেম টু সেম একই অঙ্ক, আগেরটার মতো ডিটো একই অঙ্ক, তো ঘাবড়ানোর কিছু নেই, দুটোর সবই একই, খালি ডেটাটা চেঞ্জ করলে হয়ে যাবে। পরের অঙ্ক তো দেখে নাও, এই জায়গাটা একটু আমি গ্রাফিক্যালি করব, তোমাদের বুঝতে সুবিধা হবে। দীপুবাবু প্রথমে কি করেছিল? 15,000 টাকা জমা রেখেছিল, 15,000 টাকা 3 মাস পরে জমা রেখেছিলেন, 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন, তাহলে 3 মাস এখানে এই 15,000 টাকাটা কাটলো, কত টাকা তুলে নিয়েছে? 3,000, তাহলে 15,000 থেকে 3,000 বাদ যাবে, গেলে এখন হয়ে গেছে 12,000 টাকা। এই টাকাটা আবার কদিন গেছিলো? এই টাকাটা আবার 3 মাস পরে, তাহলে এই টাকাটা কেটেছে কত? 3 মাস, আবার 3 মাস পরে 12,000 কত জমা দিয়েছে? 8,000 টাকা জমা দিয়েছে, তাহলে এখন হয়ে গেছে 20,000 টাকা। তাহলে এই প্রথম 15,000টা সেটা কেটেছে 3 মাস, এই 12,000 টাকাটা সেটা কেটেছে 3 মাস, আর এই টাকাটা কত কেটেছে? 20,000 টাকাটা, 20,000টা বছরের শেষে, তার মানে আর ক মাস ধরে থাকে? 3 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে, বছর মানে ক মাস? 12 মাস, তাহলে এই টাকাটা কেটেছে 6 মাস, বোঝা গেছে? আবার বলি 3 মাস আর 3 মাস 6 মাস হয়ে গেল, গোটা বছরটা 12 মাস, তাহলে আর পড়ে থাকছে 12 থেকে 6 মাস বিয়োগ করে দাও, মানে 6 মাস, বোঝা গেছে? তাহলে প্রথমের 15,000 যেটা ছিল সেটা হচ্ছে 3 মাস, 12,000 টাকাটা 3 মাস, 20,000 টাকাটা 6 মাস, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্ষেত্রে সুদের পরিমাণ বের করি, 15,000 টাকার 3 মাস মানে হচ্ছে 3 এর 12 বছর, মাসকে বছরে আনতে হবে,
সুদের হার 5%, বসে গেছে। সেই একই বসেছে 15,000, 5 × 3/100 × 12। তো সুদের পরিমাণ ক্যালকুলেশন করতে বেরিয়েছে 1,887.5 বা 5 বসালেও কোনো অসুবিধা নেই, 5 টাকা, 187 টাকা 50 পয়সা বা 187.5। এই টাকাটা বেরোলো সুদ। কত টাকা? 15,000 টাকা। দ্বিতীয় বছর তো আর 15,000 নেই, দ্বিতীয় বছর বলছি, ওই 3 মাস পর আর 15,000 টাকা নেই। কত টাকা আছে? 12,000 টাকা। তো 12,000 টাকার 3 মাস মানে সেই একই 12 দিয়ে ভাগ করে দিতে হবে, আর সুদের হার হচ্ছে 5%। এই হয়ে গেল। সেম একই কাটাকুটি করে যদি এটা 0,0,0,0 বাদ দাও, 12 এটা 10 হয়ে যাবে, সেই একই আসবে। তো 150 টাকা আসছে। কাটাকুটি একদম সহজ। তো তারপরেরটাতে হিসাব করি। তারপরেরটাতে যখন হিসাব করছি আমরা, হ্যাঁ, 20,000 টাকা, সেটা 6 মাস। তাহলে 20,000 পি, আর এর মান কত? 5%, 6 মাস মানে হচ্ছে 6/12, আর সময়ের ক্ষেত্রে এই 100 বসছে। সেম একই 6 × 12 কাটো, এটা 0,0,0,0 বাদ দাও, এটা কাটলে 10, এসে যাচ্ছে 500 টাকা। ঠিক আছে, তো এসে গেল 500 টাকা। তাহলে ওভারঅল কত এসে গেল? 187.5, 150 টাকা, 500 টাকা। তাহলে মোট সুদের পরিমাণ সবকটা যোগ করে দাও। মোট সুদের পরিমাণ হয়ে গেল 337.50, 337.50 যেটাকে, সেটা 337.5 রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। তো মোট সুদ আসল তাহলে কত হলো? বছরের শেষে কত টাকা তার অ্যাকাউন্টে ছিল? 20,000 টাকা। তার সাথে সাথে পেয়ে গেছে 337.50, নিয়ে নাও। তাহলে এখানে 0,73802, 20,337.50 টাকা। তাহলে দীপুবাবু মোট এত টাকা পাবেন ব্যাংকের কাছ থেকে। কেন? ওই টাকাই হবে সুদ আসল। সুদ আসল হিসাবে কত টাকা পাবেন? ঠিক। তারপরে দেখি রহমত চাচা কী করেছে। 2,40,000 টাকা ধার নিয়েছেন ব্যাংক থেকে। কত পার্সেন্ট সুদের হারে? 12% সুদের হারে ধার নিয়েছেন। তো রহমত চাচা কী করলেন? 2,40,000 টাকা ধার নিয়েছে, 12% সুদের হারে ধার নিয়েছেন। তো করে কি করেছেন? একটা বাড়ি তৈরি করেছেন। তো গল্পটা এইরকম দাঁড়াচ্ছে যে কেউ একজন বাড়ি তৈরি করবে, তো তার টাকা দরকার পড়ছে। সে কী করেছে? 2,40,000 টাকা ধার নিয়েছে, 12% সুদের হারে ধার নিয়েছে। এবার এই ধার মেটানোর জন্য সে একটা ট্রিক্স করলো, কি না, ওই বাড়িতে ভাড়াটে বসিয়ে দিল। ঠিক আছে, ভাড়াটের কাছ থেকে যে পরিমাণ ভাড়া পাচ্ছে সেগুলো নিয়ে সে ব্যাংকে জমা দিয়ে তার ধার মিটিয়েছে। তাহলে যে পরিমাণ সে ভাড়া পাবে সেটাই হচ্ছে তার ব্যাংকের ধার, তাই তো? কারণ সে ধার মেটানোর জন্য কী করেছে? যা ভাড়া পেয়েছে সব দিয়ে দিয়েছে ব্যাংকে। তো এইখানে একটা জিনিস আছে, একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে বাড়ি তৈরি করার সময় তার 1 বছর নষ্ট হয়ে গেছে, তিনি 1 বছর পর থেকে ভাড়াটে বসিয়েছেন। তাহলে যদি সে 9 বছরের ভাড়া পায়, তাহলে তাকে সুদ দিতে হবে 10 বছরের। কেন? এক্সট্রা 1 বছর তো ব্যাংক তোমাকে ছাড় দেবে না। কেন? সে ধার নিয়েছিল 10 বছরের, 1 বছর টাইম নষ্ট, 9 বছর ভাড়া পেয়েছে, মানে 1 বছর পর থেকে ভাড়া পেয়েছে। ঠিক আছে, সে যদি 8 বছরের টাকা দেয় ব্যাংকে, মানে 8 বছরের ভাড়া পায়, তাহলে তাকে ব্যাংকে সুদ দিতে হবে 9 বছরের। বোঝা গেছে? তাহলে বা উল্টো দিক থেকে যদি দেখো, সে যদি ব্যাংকে 9 বছরের সুদ দেয়, তাহলে ভাড়া পাবে 8 বছরের। বা সে যদি ব্যাংকে 10 বছরের সুদ দেয়, ভাড়া পাবে 9 বছরের। কেন? 1 বছর কম পাবে, 1 বছর বাড়ি তৈরি করতে টাইম চলে গেছে। তো সেই টাইমটা আমাকে এখানে জিজ্ঞাসা করেছে যে কত বছরের ভাড়া দিয়ে তার সব ধার মিটবে। এখানে একটা জিনিস, ধার মেটাতে বলেছে কিন্তু সুদ মেটাতে বলেনি। ধার মেটাতে মানে তাকে সুদ আসলে যে টাকাটা হবে সেটা মেটাতে বলেছে। তো ধরে নিই যে এক্স বছর পর তার সব ধার শোধ হবে। এই যে এক্স বছর, এইটা হচ্ছে বাড়ি তৈরির এক্স বছর নয়, ধার নেওয়ার এক্স বছর। তাহলে ধার নিয়েছে এক্স বছরে, তাহলে ভাড়া পাবে x-1 বছরের। এই জায়গাটায় বুঝো, 1 বছর তার টাইম নষ্ট। সে যদি ধার নেয় এক্স বছরের, ভাড়া পাবে x-1 বছরে। তো এক্স বছরের ধার নিয়েছে, এক্স বছরের জন্য তার সুদ আসল কত হবে যেটা বের করে নিই। I = PR T/100।
পির মান কত, 2,40,000 টাকা ধার নিয়েছিল, আর এর মান কত 12%, সময় কত x বছর। তাহলে মোট সুদ কত হয়ে গেল, মোট সুদ I ইকুয়ালস টু PRT/100। পির মান হচ্ছে 2,40,000 ইন্টু আর এর মান 12 ইন্টু x/100 বেরিয়েছে, এখানে 0 বাদ দিয়ে দিয়েছে, বেরিয়েছে 24 ইন্টু 12 ইন্টু এক্স। এটা গেল সুদ। তাহলে সুদ আসল কত, সুদ আসল হচ্ছে এই টাকাটার সাথে এই 2,40,000 যোগ করে দিলে সেটা হয়ে যাবে সুদ। কেন, কারণ সুদ আসল দিয়ে তো তবে তার ধারটা মিটবে। তাহলে তার ঋণ হয়ে গেছে 2,40,000 প্লাস 2,400 ইন্টু 12 ইন্টু এক্স। এখান থেকে যদি আমরা 2,400 কমন নিয়ে নিই, পড়ে থাকছে 100। দেখে নাও, দাঁড়াও, 2,400,000 যোগ 2,400 ইন্টু 12 ইন্টু এক্স। এই 2,400 যদি কমন নিয়ে নিই, 2,400 কমন নিয়েছি, 100 প্লাস 12 ইন্টু এক্স বা 12x এই পর্যন্ত রেখে দাও। এই টাকা হচ্ছে তার ধার আছে, তার মাথায় এত টাকার ঋণ আছে। এই ঋণটা কি করে মেটাবে, মেটাবে ভাড়া দিয়ে। ভাড়া পাচ্ছে প্রত্যেক মাসে 5,200 টাকা, তার মানে এক মাসে পাচ্ছে 5,200 টাকা, মানে এক বছরে মানে কত হবে, 12 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। এটা পাচ্ছে প্রত্যেক বছরে, কিন্তু সে তো এক বছরে পায়নি, পেয়েছে x-1 বছরে। সে x-1 বছরে 5,200 ইন্টু 12 ইন্টু x-1, এই এত টাকা ভাড়া পেয়েছে। আবার বলি, এক মাসের ভাড়া কত, এক মাসের ভাড়া 5,200 টাকা। তাহলে এক বছরের ভাড়া কত, 5,200 ইন্টু 12। x-1 বছরের ভাড়া কত, 5,200 ইন্টু 12 ইন্টু x-1। তাহলে এই টাকা পাচ্ছে ভাড়া, যে টাকাটা ভাড়া পাচ্ছে সেটাই হচ্ছে সুদ আসল। তাহলে এখানে শর্তানুসারে 2,400 কমন নিয়েছিলাম, 100 প্লাস 12x সমান 12 ইন্টু x-1 ইন্টু 5,200। তো এখানে 0 বাদ দাও, এখানে 0 বাদ যাচ্ছে, 12 2 24, এটা কাটো 26। তাহলে 100 প্লাস 12x সমান হচ্ছে 26x মাইনাস 26। 100 প্লাস 12x সমান 26x মাইনাস 26। তারপরে এবার এক্সগুলোকে একদিকে করো, 12x মাইনাস 26x। এই 26xটা ওদিক থেকে এদিকে এসছে, 12x মাইনাস 26x। এদিকে মাইনাস 26 ছিল, 100টা এদিকে এসছে মাইনাস এক্স। তাহলে এটা হয়ে গেল বিয়োগ 14x বিয়োগ 126, বিয়োগ বাদ দাও, এক্স সমান 126, তার নিচে 14। 126কে 14 দিয়ে ভাগ করলে 9। তাহলে সে ধার নেওয়ার 9 বছর পরে সমস্ত টাকা শোধ হবে। 9টা আন্দাজে বলেছিলাম, ওটা নয় যে মুখস্থ কিছু, 9টা এমনিই বলেছিলাম। তো ধার নেওয়ার 9 বছর পর তার সমস্ত টাকা শোধ হবে। এখানে কোশ্চেন যদি উল্টোভাবে করতে, যে বাড়ি তৈরির ক বছর পর, বাড়ি তৈরির 8 বছর পর, কারণ বাড়ি তৈরির এক বছর নষ্ট হয়ে গেছে, বাড়ি তৈরির 8 বছর পর সমস্ত ধার শোধ হবে, বা ধার নেওয়ার 9 বছর পর সমস্ত টাকা শোধ হবে। বোঝা গেছে? পরের অঙ্কতে চলে যায়। রতিনবাবু কী করছে, 2 মেয়ের নামে টাকা জমা রেখেছে। কত টাকা জমা রেখেছে জিজ্ঞাসা করেছে। এখানে কোশ্চেনটা হচ্ছে কত টাকা জমা রেখেছে বলেনি, সেটাই কোশ্চেন। এবং এমনভাবে জমা রাখলেন প্রত্যেকের বয়স যখন 18 হবে প্রত্যেকে 1,20,000 করে পাবে টাকা। ঠিক আছে, প্রথম জনের 10% সুদ দিচ্ছে, দ্বিতীয় জনেরও 10% সুদ দিচ্ছে। প্রথম জনের বয়স 13 বছর, দ্বিতীয় জনের বয়স 8 বছর। প্রত্যেক মেয়ের নামে কত টাকা জমা রেখেছে। দুটো পার্টে করব, একদম সহজ, এটার মধ্যে কোনো কনফিউশন নেই, কিচ্ছু নেই, একদম সহজ অঙ্ক। দেখে নাও কী করব। এই দাগ টেনে দিলাম। প্রথম মেয়ের নামে ধরে নেই x টাকা রেখেছে, বড় মেয়ের y, ওটা আপাতত সেপারেট করে রেখে দিই। প্রথম মেয়ের নামে রেখেছে x টাকা। এই যে ছোটো মেয়ের বয়স কত, 8 বছর। তাহলে এর 18 বছর হতে আর কদিন লাগবে, 10 বছর লাগবে। তার মানে ওর টাকাটা কেটেছে 10 বছর, মানে x টাকাটা কেটেছে ক বছর, 10 বছর, 10 বছর কেটেছে। তো প্রত্যেকের সুদের হার কত, 10% সুদের হার, x টাকা। বোঝা গেছে? তাহলে কত হবে, I ইকুয়ালস টু x ইন্টু 10 ইন্টু 10/100। এই 100 10 বাদ গেছে, তাহলে এর আসলের পরিমাণ কত হচ্ছে x, সুদের পরিমাণও বেরিয়েছে x। তার মানে সে সুদ আসলে কত পাবে বলেছিল, 1,20,000। তার মানে x প্লাস x সমান 1,20,000। কেন, সুদ রেখেছিল x টাকা পাচ্ছে, আসলে রেখেছিল x টাকা। তাহলে x প্লাস x মানে সুদ আসল মানে হচ্ছে 2x।
টু এক্স মান হচ্ছে 1,20,000, এক্স এর মান হচ্ছে 60,000 টাকা। তাহলে প্রথম মেয়ের নামে রেখেছিল 60,000 টাকা, ঠিক আছে। দ্বিতীয় মেয়েরও একদম সেম টু সেম অঙ্ক, কিচ্ছু আলাদা নেই। দ্বিতীয় মেয়ের নামে রেখেছে ওয়াই টাকা। দ্বিতীয় মেয়ের বয়স কত? বয়স হচ্ছে 13 বছর। তাহলে আর ক বছর সময় লাগবে? আর সময় লাগবে 5 বছর। তাহলে এই যে ওয়াই টাকাটা আছে সেটা ক বছরের জন্য কেটেছিল? 5 বছরের জন্য। এর সুদের হার কত? 10%। সেম একই বসাও, ওয়াই ইন্টু 10 ইন্টু 5/100, এই শূন্য কেটে দাও, ওয়াই বাই 2। তাহলে এর কত হচ্ছে? ওয়াই প্লাস ওয়াই বাই 2 হচ্ছে সুদ আসল। ওয়াই প্লাস ওয়াই বাই 2 মানে হচ্ছে 1,20,000 টাকা। ওখান থেকে সমাধান করে দাও, ওয়াই প্লাস ওয়াই বাই 2 মানে হচ্ছে 3y/2 সমান হচ্ছে 1,20,000। দুইটা এদিকে পাঠিয়ে দাও, 1,20,000 ইন্টু 2, আর নিচে 3টে এসে যাবে, এটা কাটো, 40,000 মানে হয়ে গেছে 80,000 টাকা দ্বিতীয় মেয়ের নামে জমা রেখেছিলেন। তাহলে প্রথম মেয়ের নামে জমা রেখেছিলেন 60,000 টাকা, সে পাবে 1,20,000। তাহলে এখানে বড় মেয়ের নামে রাখে বাকি টাকাটা মানে হচ্ছে 80,000 টাকা। ছোট মেয়ের নামে রেখেছিল 60,000, বড় মেয়ের নামে রেখেছিল 80,000। সেখানে অঙ্কটা শেষ। এই পর্যন্ত অঙ্ক যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের টেক্সট বুকের অঙ্ক। পরের ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রয়োগের, মানে হচ্ছে আমাদের এক্সট্রা যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে। তো প্রথম যে এক্সট্রা ম্যাথ আছে সেটা হচ্ছে তোমার 6,20,000 টাকা তিনটে ব্যাংকে আলাদা আলাদা সময়ের জন্য রাখা আছে। প্রথম ব্যাংকে 2 বছর, দ্বিতীয় ব্যাংকে 3 বছর, আর তারপরের ব্যাংকে 5 বছরের জন্য রাখা হয়েছে। এবং সুদের হার যদি 5% হয়, সুদের হারের পরিমাণ 5%, এবং প্রত্যেক ক্ষেত্রে কি হয়েছে? সমান পরিমাণ সুদ পেয়েছে। তাহলে প্রথম ব্যাংকের সুদ, দ্বিতীয় ব্যাংকের সুদ আর তৃতীয় ব্যাংকের সুদের পরিমাণ সমান। তাহলে মনে করি প্রথম ব্যাংকে রেখেছিল এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা, তৃতীয় ব্যাংকে জেড টাকা। তো প্রথম ব্যাংকে সুদের পরিমাণ এক্স ইন্টু 5, সুদের হার ইন্টু সময় 2 বছর বাই 100, এটা সমান ওয়াই দ্বিতীয় ব্যাংকের আসল সুদের হার 5%, সময় 3 বছর বাই 100। সেম একই যদি করতাম জেড, সুদের হার 5%, সময় 5 বছর বাই 100। সবগুলো থেকে 100 বাদ দিয়ে দাও, 5 5 5 বাদ দিয়ে দাও, তাহলে আসছে 2x সমান 3y সমান 5j। সো 2x সমান 3y সমান 5z। সেখান থেকে অনুপাত করলে হবে x/y/z, মানে হচ্ছে 1/2:1/3:1/5। কেন? কারণ x এর সাথে 2 ছিল, তার অনুপাত হবে 1/2, y এর সাথে 3 ছিল, অনুপাত হবে 1/3, z এর সাথে 5 ছিল, অনুপাত হবে 1/5। প্রত্যেকটাকে আমরা যদি 30 দিয়ে গুণ করি, এটা হয়ে যাবে 15 দুগুণে 30, এটা হবে 10, আর এটা হবে 6। তাহলে তাদের অনুপাত কত এসছে? অনুপাত এসছে 15:10:6। এবার এই যে অনুপাতটা এসছে তাদের মধ্যে এক্স ওয়াই জেড এর যোগফল কত ছিল? যোগফল ছিল 6,20,000 টাকা। কেন? তিনটে ব্যাংকে মোট রেখেছিল 6,20,000 টাকা। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর পরিমাণ হচ্ছে 6,20,000। x/y/z এর পরিমাণ কত? 15:10:6। তাহলে এক্স কত পাবে? এক্স হচ্ছে 6,20,000, তার সাথে 15/31। এখান থেকে এটা কেটে দাও, কেটে দিলে আসবে 3 লাখ টাকা হয়ে গেল। এইভাবে প্রথম ব্যাংকে এসছে কত? 3 লাখ টাকা। দ্বিতীয় ব্যাংকে সেম একই, 6,20,000 ইন্টু দ্বিতীয় ব্যাংকের অনুপাত কত? 10, 10/31 করলে হয়ে যাবে 2 লাখ টাকা। তৃতীয় ব্যাংকে হচ্ছে 6,20,000, অনুপাত ছিল 6, 6/31 হয়ে যাবে 1,20,000 টাকা। তাহলে বোঝা গেল, তাহলে প্রত্যেকটা ব্যাংকে কত টাকা করে রেখেছিল এখান থেকে পাওয়া গেছে। ওকে, তারপরের অঙ্ক। তারপরের অঙ্ক হচ্ছে বিমল কাকু, তার দুটো ছেলে, একটা হচ্ছে বড় ছেলের বয়স হচ্ছে 12 বছর, ছোট ছেলের বয়স হচ্ছে 12, আর বড় ছেলের বয়স হচ্ছে 14 বছর। তো প্রত্যেকের নামে টাকা রেখেছে, টাকা একটা কন্ডিশনে রেখেছে যে 18 বছর হলে দুজনে সুদ আসলে সমান টাকা পাবে। তাহলে যার বয়স 12 বছর ছোট ছেলেটার, তার টাকাটা কাটবে 6 বছর, আর যার বয়স 14 বছর তার টাকাটা কাটবে 4 বছর। ঠিক আছে, তাহলে এবার এখানে বলে দিয়েছে মোট টাকা রেখেছে 1,60,000
1,87,500 টাকা। তো প্রথম ব্যাংকে যদি এক্স টাকা রাখে, মানে যদি ছোট ছেলের নামে এক্স টাকা রাখে, বড় ছেলের নামে রাখবে 1,87,500 বিয়োগ এক্স টাকা। ঠিক আছে, কারণ মোট টাকাটা হচ্ছে 1,87,500। তো প্রথম ছেলে বা ছোট ছেলের নামে যদি রাখে এক্স টাকা, বড় ছেলের নামে রাখবে 1,87,500 মাইনাস এক্স। ছোটো ছেলেরটা আগে বের করে নিই। ছোটো ছেলের সুদের পরিমাণ কত? আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। পির মান কত? পির মান হচ্ছে এক্স, কারণ এক্স টাকা জমা রেখেছিল। আর এর পরিমাণ 5%। সময়, ছোটো ছেলের বয়স হচ্ছে 12 বছর, 18 বছর হলে টাকাটা পাবে। তাহলে সময় হচ্ছে 6 বছর বাই 100, তাহলে হচ্ছে 30x বাই 100। তাহলে ছোটো ছেলের ক্ষেত্রে সুদের পরিমাণ 30x বাই 100। আর সুদাসলের পরিমাণ কত? সুদাসল এক্স প্লাস 30x বাই 100। তাহলে হয়ে গেল 100 যদি লসাগু করি 100x প্লাস 30x, মানে হচ্ছে 130x বাই 100। এখান থেকে শূন্য শূন্য বাদ দিয়ে দিলে হয়ে যাবে 13x বাই 10 টাকা। এটা হচ্ছে ছোট ছেলের সুদাসল। সুদাসল কেন বের করা হচ্ছে? কারণ ছোট ছেলে আর বড় ছেলের মোট সুদাসল দুজনেরই সমান হবে। এবার বড় ছেলের সুদাসলটা বের করা যাক। বড় ছেলের ক্ষেত্রে বড় ছেলের বয়স হচ্ছে 14 বছর, তাহলে সময়টা কত হবে? 18 মাইনাস 14, মানে হচ্ছে 4 বছর। আসলের পরিমাণ কত? 1,87,500 বিয়োগ এক্স টাকা। তো সুদের পরিমাণ আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। পির মান বসিয়ে দেওয়া হয়েছে, আর এর মান বসানো হয়েছে, টাইম বসানো হয়েছে বাই 100। এখান থেকে দেখে নাও, এটা কেটে দিয়েছে 20, আর 4 আর 5 কেটেছে, সেইটা মাইনাস এক্স বাই 5। তো সুদাসলের পরিমাণ কত হবে? 1,87,500 বিয়োগ এক্স ছিল, তার সাথে 1,87,500 মাইনাস এক্স বাই 5। সো 1,87,500 যদি মাইনাস এক্স কমন নেওয়া যায়, তাহলে পড়ে থাকবে প্রথমে 1 প্লাস 1 বাই 5। সো 1 প্লাস 1 বাই 5 ইকুয়ালস টু হিসেবে 6 বাই 5। তো মোট সুদাসল হয়ে গেল 6 বাই 5 ইন্টু 1,87,500 মাইনাস এক্স। তাহলে এর সুদাসল আর ছোটো ছেলের সুদাসল দুটো সমান। সো 13x বাই 10 ইকুয়ালস টু 1,87,500 মাইনাস এক্স ইন্টু 6/5। তো 6/5 থেকে যদি ওদিকে নিয়ে যাওয়া যায় উল্টে যাবে, 5টা ওপরে গিয়ে গুণ হবে, 6টা নিচে গিয়ে গুণ হবে। তাহলে হয়ে যাবে 13x বাই 10 গুণিতক 5 বাই 6। 5 দুগুণে 10 কেটে দাও, তাহলে হয়ে যাচ্ছে 13x বাই 12। 13x বাই 12 ইকুয়ালস টু 1,87,500 মাইনাস এক্স। মাইনাস এক্সটাকে এবার এদিকে নিয়ে আসো, মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে এলে হয়ে যাবে 13x বাই 12 যোগ এক্স, তাহলে হয়ে গেল 25x বাই 12। তাহলে 25x বাই 12-র মান কত এসছে? 1,87,500। এক্সের মান কত হবে? 1,87,500, তার সাথে উপরে 12 গুণ, আর 25টা নিচে নেমে আসবে, ক্যালকুলেশন করে পেয়ে যাব 9,000 টাকা। তাহলে ছোট ছেলের নামে রেখেছিল 9,000 টাকা, বড় ছেলের নামে কত রাখবে? ওই 1,87,500, তার থেকে 9,000 বিয়োগ করে দেবো, হয়ে যাবে 97,500 টাকা। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। তারপরের অঙ্কতে চলে যায়। পরের অঙ্ক হচ্ছে জয়ন্তবাবু মাসিক জমাতে, মানে রেকারিং সিস্টেমে যেটা প্রত্যেক মাসে জমা রাখতে হয়, 100 টাকা করে জমা রাখছে। সুদের হার দিচ্ছে 5%। 6 মাস পরে তিনি সুদ আসলে কত টাকা পাবেন? 6 মাসের জন্য তিনি কত টাকা সুদ পাবেন বের করব, বের করে তার সাথে আসল যোগ করে দিলে সুদ আসল হয়ে যাবে। তো প্রথমে যে টাকাটা রেখেছিল সেই টাকাটা হচ্ছে 1,000 টাকা, ক মাস পরে? 6 মাস পরে, তাহলে এই টাকাটা কেটেছে 6 মাস। দ্বিতীয় যে 1,000 টাকা রেখেছিল সেই টাকাটা খাটবে 5 মাস। তৃতীয় যে 1,000 টাকা রেখেছিল সেই টাকাটা খাটবে 4 মাস। এরকম করে চতুর্থ যে টাকাটা রাখবে সেই টাকাটা খাটবে 1,000 ইন্টু 3 মাস। এরকম করে টাইমটা কমে যাবে। তাহলে মোট এখানে যদি পরপর করা হয়, প্রত্যেকের সুদের পরিমাণ কত হবে? 1,000 ইন্টু প্রথমের সময় 5, 6 মাস বাই 100। দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 1,000, 5%, সময় 5 বাই 100। তৃতীয়টাই আবার কত হবে? 1,000 ইন্টু 5%, সময় হচ্ছে 4 বাই 100। এরকম যদি পরপর প্রত্যেকটা করা হয়, প্রত্যেকটার উপরে দেখতে পাচ্ছ একটা জিনিস আসছে 1,000 ইন্টু 5, আর নিচে 100। আর একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সময়ের পরিমাণ কত দেওয়া ছিল? মাসে, সেই জন্য 12, প্রত্যেকটার নিচে 12 আসছে। তাহলে 12 হলে প্রথমটা হচ্ছে 6, তারপরটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 3, তারপরটা 2, তারপরটা 1। তো
তাহলে মোট সুদের পরিমাণ কত হয়ে গেল, 1000 ইন্টু 5 বাই 100 ইন্টু 12 প্লাস দিয়ে এগুলোর সংখ্যার যোগফল। এগুলোর সংখ্যার যোগফল করলে যোগফলের কী নিয়ম ছিল, প্রথমটা শেষেরটা যোগ করো বা শেষ নাম্বারটা তার পরের নাম্বারটা গুণ করে দিলে হয়ে যাবে। তো প্রথম নাম্বারটা কত আছে, 6 আর 1 বাই 2 ইন্টু কতগুলো নাম্বার, 6টা নাম্বার। তাহলে আবার ভালো করে করে দিই, কী কী আছে, 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1। তো শেষের নাম্বারটা কত, 6, 6 আর 7 গুণ করো বাই 2, 6 42, এটা কেটে দিই। তো টোটাল নাম্বার এসে যাচ্ছে 21। এই 21 বসিয়ে দিয়েছি। পরপর যোগ করার কী নিয়ম আছে, যে কোনো যদি পরপর সংখ্যা থাকে তাদের যোগের নিয়ম হচ্ছে শেষের সংখ্যাটা তার পরের সংখ্যাটা গুণ করে 2 দিয়ে ভাগ। তো এসে গেল 25-এর 6 গুণিতক 21। 25-এর 6টা কোথা থেকে এলো দেখে নাও, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য বাদ দিয়ে দাও, এটা 12 দিয়ে কাটো 6 এসছে, এটা দিয়ে কাটো 5, তাহলে এসছে 25-এর 6। তো 25-এর 6 গুণিতক 21 ক্যালকুলেশন করতে পারছি 87 টাকা 50 পয়সা সুদ পাবে। এবার আসল কত, প্রত্যেক মাসে কত টাকা করে দিয়েছে, 1000 টাকা করে, 6 মাস দিয়েছে, তাহলে হয়ে গেল 6000 টাকা প্লাস 87 টাকা 50 পয়সা। তাহলে সরস্বতীর পরিমাণ হবে 6087 টাকা 50 পয়সা। ঠিক আছে, এটা উত্তর, এটা নয়, এটা ভুল আছে এখানে, কারণ এখানে 10 মাসের করে দিয়েছে। প্রত্যেক মাসের ক্ষেত্রে 1000 টাকা করে হলে 6 মাসে হবে 6000 টাকা আর হচ্ছে 87 টাকা 50 পয়সা। বুঝতে গেছে? ঠিক আছে, পরের অঙ্কটা দেখি। এই পর্যন্ত, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ। ওকে, বাই।